চলো, তাহলে আজকে আমাদের ওই কন্ডাক্টেন্স পার্টটা কন্টিনিউড হবে। তাহলে আমরা এখন পড়ছি তো ট্রান্সপোর্ট ফেনোমেনন। এই ট্রান্সপোর্ট ফেনোমেননের আজকে বেসিক্যালি তোমার 7th লেকচার, আর যেটা কন্ডাক্টেন্সের তোমার 3rd লেকচার। তোমার এই ট্রান্সপোর্ট ফেনোমেনন ফেনোমেনন তার লেকচার 7, তাই তো? কন্ডাক্টেন্স তার পার্ট 3 নিয়ে কথাবার্তা হবে। 12ই জানুয়ারি। আচ্ছা দেখ, আচ্ছা তাহলে আমরা আহ, মানে বেশ কিছুটা পোর্শন অলরেডি আলোচনা করে ফেলেছি আর কি। লাস্ট ক্লাসে কি আলোচনা করেছি সেটা একটুখানি বলে নেওয়া যায়। আচ্ছা, আমরা আগের দিনে জাস্ট শুরুটা করেছিলাম এরকম একটা জায়গা থেকে যে ভেরিয়েশন অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরস আর মোলার কন্ডাক্টরস উইথ ডাইলিউশন, সেখান থেকে শুরু করা হয়েছিল। ভেরিয়েশন অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরস অ্যান্ড মোলার কন্ডাক্টরস উইথ ডাইলিউশন বা কনসেন্ট্রেশন, তুমি যাই বলো, এটি নিয়ে আলোচনা করেছিলাম। তার সঙ্গে সঙ্গে আবার ভেরিয়েশন অফ টোটাল কন্ডাক্ট্যান্স অ্যান্ড স্পেসিফিক কন্ডাক্ট্যান্স উইথ ডাইলিউশন, এটা নিয়েও কথাবার্তা বলা হয়েছিল। এবং এইগুলো নিয়ে কথাবার্তা বলতে গিয়ে তোমার আয়নিক মোবিলিটির কনসেপ্টটা চলে এসছে। আয়নিক মোবিলিটি এই কনসেপ্টটা চলে এসেছিল। অ্যাসিমেট্রি অর রিল্যাক্সেশন এফেক্ট, এই কনসেপ্টটা তোমার চলে এসেছিল। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে গিয়েছিলাম তোমার কোল্লাথ ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়নসে। কোল্লাথ ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়নস, এটি নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আচ্ছা, আয়নিক ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট, আয়নিক ইকুইলিব্রিয়াম, আয়নিক কন্ডাক্টেন্সের কনসেপ্ট চলে এসেছিল। আচ্ছা, আমরা শেষে করেছিলাম রিলেশন বিটুইন আয়নিক কন্ডাক্টেন্স অ্যান্ড আয়নিক মোবিলিটি, এটা এসেছিল। তারপর এসেছিল তোমার ট্রান্সপোর্ট নাম্বার, ট্রান্সপোর্ট নাম্বার আর ট্রান্সপারেন্স নাম্বার। হুম, এটাও এসেছিল। ঠিক আছে? তাহলে এই বেশ কিছু কিছু কনসেপ্ট আমরা জাস্ট আগের দিন আলোচনা করেছি। ঠিক আছে? আচ্ছা, এবারে আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে আমি একদম শুরুতে দুটো জিনিস করে নিতে চাইছি। যখন তো ট্রান্সপোর্ট নাম্বার নিয়ে যেহেতু কথাবার্তা অলরেডি হচ্ছে, তাহলে আমরা কেমন করে ট্রান্সপোর্ট নাম্বার ডিটারমাইন করা যেতে পারে এক্সপেরিমেন্টালি আর কি, সেইটা একটুখানি প্রথমে বুঝে নিতে চাইছি আর কি। ঠিক আছে? তাহলে আজকে আমি কি কি নিয়ে নিয়ে আলোচনা করতে চাইছি আর কি। ঠিক আছে? পার্টি 1 2 want to discuss today
এইটা নিয়ে আমি প্রথমে একটা আলোচনা করব যে তোমার ভেরিয়েশন অফ ট্রান্সপোর্ট নাম্বার উইথ কনসেন্ট্রেশন, এইটা একটা পার্ট আমি প্রথমে আলোচনা করব। তারপরে ডিটারমিনেশন অফ ট্রান্সপোর্ট নাম্বার, এর দুটো মেথড আছে। একটা মেথড আছে মুভিং বাউন্ডারি মেথড, আর 2 নম্বর হচ্ছে হিট অফ মেথড। এই দুটো মেথড, এই দুটো মেথড খুব ব্রিফলি আমরা ডিসকাস করব। এটা খুব ইম্পর্টেন্ট আর কি এগুলো। তা এইগুলো ডিসকাস করে নেওয়ার পরে তারপরে আমরা মূলত কিছু স্পেসিফিক কেসে যাব আর কি। মানে তোমার ধরো মানে যে জিনিসগুলো আজকে বেসিক্যালি আলোচনা করতে চাইছি আর কি, সেটা হচ্ছে ধরো ভেরিয়েশন অফ আয়নিক কন্ডাক্টেন্স উইথ effective radius of the solvated ion, এটা একটু দেখা। হ্যাঁ, সেখান থেকে তোমার বেসিক্যালি ওয়ালডেন্স রুলটা আসবে, এটা আমরা একটুখানি আলোচনা করব। আমরা আলোচনা করব তোমার ওই মানে ডিবাহুকের অনশেকার থিওরি দিয়ে কেমন করে তুমি জাস্ট একটা স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে পার্টিকুলারলি আর কি, হ্যাঁ, তার যে আয়নিক মোবিলিটি বা আয়নিক কন্ডাক্টটা কেমন করে ভ্যারি করছে আর কি, সেই যে জায়গাটা দেখা আর কি। ডিবাহুকেল অনশেকার থিওরি, এটা একটু দেখব। applicable to correlate এই কন্ডাক্টেন্স আর কি, কন্ডাক্টরস উইথ কনসেন্ট্রেশন। মানে কন্ডাক্টরের সঙ্গে কনসেন্ট্রেশনের যে সম্পর্ক টম্পর্ক, এই যে রিলেটেড জায়গাগুলো আর কি, হ্যাঁ, কন্ডাক্টর বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর তাদের সাথে যে সম্পর্কগুলো আছে সেগুলো একটু একটু দেখা। এবারে আরও যদি সময় থাকে তাহলে আমরা কিছু ওই তোমার অ্যাপ্লিকেশনে ঢুকে যাবো আর কি। অ্যাপ্লিকেশন অফ কন্ডাক্টোমেট্রি। কন্ডাক্টোমেট্রির যে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন, মানে তোমার কন্ডাক্টোমেট্রি টাইটেশন কার্ভ থেকে শুরু করে আরও বেশ কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে, সেই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তোমার একটা হিউজ জিনিস আমাদের এখনো বাকি আছে, সেই জিনিসটা আমাদের একটুখানি আলোচনা করতে হবে। মানে এই ক্লাসে হয়তো পুরোটা শেষ হবে না, আর একটা ক্লাসে আমরা পুরো জিনিসটাকে শেষ করবো, ঠিক আছে? মানে এই অ্যাপ্লিকেশন অফ কন্ডাক্টোমেট্রি এটা খুব ছোট দেখতে লাগছে বটে, কিন্তু ওভারঅল জিনিসটা কিন্তু অনেকটা, ঠিক আছে? চলো তাহলে আস্তে আস্তে আমরা শুরু করি। তাহলে প্রথম যে জায়গাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বারটা কনসেন্ট্রেশনের সঙ্গে কেমন করে ভ্যারি করছে, সেটা আগের দিন বলা হয়নি, সেটা দিয়ে আমরা জাস্ট শুরু করি। তাহলে প্রথম আমরা বুঝে নিচ্ছি যে ভেরিয়েশন অফ ট্রান্সপোর্ট নাম্বার উইথ কনসেন্ট্রেশন। আচ্ছা দেখো, যেটা হচ্ছে যে আমরা অলরেডি যেটা দেখলাম যে ট্রান্সপোর্ট নাম্বারটা কেমন করে রিলেটেড ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন, ধরো টি প্লাস বলো, সেটা কেমন করে লিখেছিলাম। তোমার বেসিক্যালি ট্রান্সপোর্ট নাম্বার অফ আয়নিক কন্ডাক্ট্যান্স প্লাস ক্যাটায়ন বা আয়নিক কন্ডাক্ট্যান্স অফ ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, তার যোগফলটা এইটা। আচ্ছা এইটাকে তুমি জাস্ট ইউজুয়ালি
যেভাবেই লেখো না কেন, মানে আগের দিনে আমি যখন আয়নিক কন্ডাক্টরের সঙ্গে আয়নিক মোবিলিটির সম্পর্ক দেখেছিলাম, সেখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো আয়নিক কন্ডাক্টর ফর দ্য ক্যাটায়ন্স আর আয়নিক মোবিলিটি ফর দ্য ক্যাটায়ন ইউ এর সঙ্গে প্রপোর্শনাল, আর আয়নিক কন্ডাক্টর অফ অ্যানায়ন অর্থাৎ এল মাইনাসটা সেটা হচ্ছে তোমার আয়নিক মোবিলিটি অফ দ্য অ্যানায়ন ভি এর সঙ্গে প্রপোর্শনাল। সেই জন্য তুমি টি প্লাসটাকে লিখতে পারো ইউ বাই ইউ প্লাস ভি। এবারে ওই যদি তোমার ইনফাইনাইট ডাইলিউশন হয় তাহলে ইউ জিরো বাই ইউ জিরো প্লাস ভি জিরো এইরকমভাবে তুমি লিখবে। আর আরবিট্রারি কনসেন্ট্রেশন হলে সেটা স্ট্রং বা উইক যাই হোক না কেন সেটাকে তুমি জাস্ট মানে ইউ বাই ইউ প্লাস ভি এইরকমভাবে জাস্ট এক্সপ্রেস করতে পারো। আচ্ছা, এবারে হচ্ছে কি এটা যে যখন তোমার আচ্ছা ঠিক একই রকমভাবে ট্রান্সপোর্ট নাম্বার অফ অ্যানায়ন, এটা লিখে নিই একটুখানি। নাম্বার অ্যানায়ন যেটা টি মাইনাস সেটা হচ্ছে ভি বাই, সরি লাগে ওইটা একটুখানি লিখে দেওয়া যায়, এল মাইনাস ডিভাইডেড বাই এল মাইনাস বাই এল প্লাস প্লাস এল মাইনাস, সেখান থেকে ভি বাই ইউ প্লাস ভি এরকমভাবে রিলেটেড হচ্ছে। এবং এই দুটো থেকে পরিষ্কার বুঝতে পারছো যে তাদের রেশিওটা টি প্লাস টি মাইনাস সেটা হচ্ছে ইউ বাই ভি হচ্ছে এইটা। আর একটা ট্রান্সপোর্ট নাম্বারের যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে টি প্লাস আর টি মাইনাসের যোগফল সেটা তোমার ওয়ান হচ্ছে। মানে একজন বাড়লে একজন কমবে কারণ দুজনের যোগফল হচ্ছে ওয়ান হচ্ছে। আচ্ছা, এবারে যে কনসেন্ট্রেশন যদি তুমি চেঞ্জ করো, পার্টিকুলারলি স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তুমি জানো কনসেন্ট্রেশন চেঞ্জ করলে, কনসেন্ট্রেশন বাড়ালে রাদার আয়নিক মোবিলিটি ফর বোথ ক্যাটায়ন এবং অ্যানায়ন প্রায় ডিক্রিজ করে। মানে উইথ ডাইলিউশন আয়নিক মোবিলিটি ইনক্রিজ করে, সেই কারণে তোমার আয়নিক কন্ডাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর ইনক্রিজ করে। বাট উইথ ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন বাড়ালে তখন আয়নিক মোবিলিটি ফর বোথ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন ডিক্রিজ করছে, এটা আমার জানা আছে। তাহলে উইথ ইনক্রিজ ইন concentration both u and v decreases, both u and v decrease. আয়নিক মোবিলিটি ফর ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোই কিন্তু তোমার ডিক্রিজ করছে। আর এবারে কথাটা হচ্ছে দুজনেই ডিক্রিজ করছে, কিন্তু রেশিওটা কি হবে? আর টি প্লাস বাই টি মাইনাস যেটা ইউ বাই ভি, এই রেশিওটা কি থাকবে? সেটা কি একই থাকবে না আলাদা হবে? আচ্ছা, এবারে এইটা যা খুশি হতে পারে, তার কারণটা হচ্ছে যে এই যেটা এক্সটেন্ট অফ ডিক্রিজ যেটা বা রেট অফ ডিক্রিজটা সেটা কিন্তু সবসময়ই যে ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্ষেত্রে সমান হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। এইটা বাট যেটা ইম্পর্টেন্ট, বাট দ্য ভেরিয়েশন অফ ইউ অ্যান্ড ভি উইথ কনসেন্ট্রেশন বা ডাইলিউশন যাই বলো না কেন, মে নট বি আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল নাও হতে পারে, ঠিক আছে? আর সেই মতো করে তুমি বেসিক্যালি তিনটে সিচুয়েশন পেতে পারো। একটা কেস 1 বলছি, একটা কেস 2 বলছি, একটা কেস 3 বলছি। আচ্ছা, প্রথম কেসটাতে ধরো এরকম সিচুয়েশন হলো যে তোমার ইউ আর ভি তারা সেম এক্সটেন্টে ডিক্রিজ করছে, ইউ এন ভি ডিক্রিজেস উইথ সেম এক্সটেন্ট, মানে মানে অবশ্যই উইথ ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন আর কি, মানে আমি সেম ডিক্রিজটা করছে উইথ ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন আর কি, উইথ ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন। এটা হতে পারে। আর আরেকটা হতে পারে ধরো ইউ তোমার র্যাপিডলি ডিক্রিজ করছে দেন ভি, ইউ ডিক্রিজেস ইন মোর এক্সটেন্ট দেন ভি, এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে ধরো তোমার ভি ডিক্রিজেস ইন মোর এক্সটেন্ট দেন ভি। আর তাহলে দেখো এবারে ইউ আর ভি যদি সেম এক্সটেন্টে ডিক্রিজ ঘটে তাহলে তোমার টি প্লাস এবং টি মাইনাস তারা বেসিক্যালি একই থেকে যাবে। তাহলে এই পার্টিকুলার কেসে যদি তাদের সেম এক্সটেন্টে তাদের ডিক্রিজটা হয়
তাহলে তুমি যদি এই ট্রান্সপোর্ট নাম্বার ফর দ্য ক্যাটায়ন অর অ্যানায়ন এইটা টি প্লাস অর টি মাইনাস থেকে তুমি যদি কনসেন্ট্রেশনের রেসপেক্টে প্লট করো, এবং নর্মালি ইউজুয়ালি রুটসির রেসপেক্টে প্লটটাকে করা হয়, এইটা দাঁড়াচ্ছে। দেখো, প্রথম কথা বলি যে দুজনের যোগফল কিন্তু সবসময় তো 1 হবে, দুজনের যোগফল 1 হবে। আচ্ছা, এবার আমি একটা কেস কনসিডার করছি, যাতে করে হচ্ছে তোমার ওই মানে এমন নয় যে দুজনের ট্রান্সপোর্ট নাম্বার তোমার এক্স্যাক্টলি একই আর কি। হ্যাঁ, এটা নিচের দিকে দিই, দেখেন, ধরো, ও সরি, তাহলে একজনের ট্রান্সপোর্ট নাম্বার ধরো এই 0.7 কাছাকাছি, আর একজনের ধরে না তোমার 0.3 কাছাকাছি, এরকম একটা ধরো। তাহলে এটা হচ্ছে মানে মানে যেটা খুশি হতে পারে, হয়তো ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার হয়তো 0.7 কাছাকাছি, আর এইটা হচ্ছে হয়তো 3 কাছাকাছি। এবারে কথা হচ্ছে যে যে এই যে কেসটা আমি কনসিডার করছি কেস 1-এ, যেখানে ইউ আর ভি তার যদি কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে ইকুয়াল এক্সটেন্টে ডিক্রিজ ঘটে, তাহলে কি দাঁড়াবে? তার মানে দেখো, ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার আর অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার, যদি আমি ধরে নিই এইটা অ্যানায়ন এটা ক্যাটায়ন, উল্টোটাও হতে পারতো আর কি। হ্যাঁ, এরা দেখো উইথ কনসেন্ট্রেশন কিন্তু কোনো ভ্যারি করছে না, অর্থাৎ তারা বেসিক্যালি প্যারালাল টু তোমার বেসিক্যালি ওই ওয়াই অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস জাস্ট তারা মুভ করছে। মানে এই পার্টিকুলার কেসে ট্রান্সপোর্ট নাম্বারটা উইথ কনসেন্ট্রেশন কোনো রকমভাবে চেঞ্জ তোমার হচ্ছে না। আচ্ছা, এবার সেকেন্ড কেসটা তুমি কনসিডার করে দেখো। দেখো কি বলা হয়েছে না, কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে সাথে ইউটা র্যাপিডলি ডিক্রিজ করছে দ্যান দ্য ভি। তাহলে ইউ যদি র্যাপিডলি ডিক্রিজ করে, তাহলে পরিষ্কার টি প্লাস বাই টি মাইনাস এই যে রেশিওটা কিন্তু ইউ বাই ভি হয়, তাহলে ইউটা র্যাপিডলি ডিক্রিজ করছে, ভিটা অতটা নয়। মানে ধর আমি কথা বলছি, ধরে নাও ফর দ্য টাইমিং প্রথমে ছিল এইটা ওই তোমার 7/3 এরকম একটা ছিল তোমার, বা আমি আরো সহজে বলছি, কারণ ধরে নাও সহজে প্রথমে প্রথমে ছিল হচ্ছে তোমার একদম টি প্লাস এবং টি মাইনাস 0.5 করে। আচ্ছা, এবারে তার মানে ইউ বাই ভি এই রেশিওটা হচ্ছে এক্স্যাক্টলি 1 ছিল। হ্যাঁ, এবার ধরে নাও সেই 1 মানে ওটা তোমার বেসিক্যালি মানে ইউটাও ছিল লেসে 100 সেন্টিমিটার পার সেকেন্ড, ভিটা ধরো 100 সেন্টিমিটার পার সেকেন্ড ছিল। হ্যাঁ, মানে অবশ্যই মানে ইউনিটটা ভুল বলছি, মানে 100 সেন্টিমিটার স্কয়ার ভোল ইনভার্স সেকেন্ড ইনভার্স, মানে ইউনিটটা 100, মানে ভ্যালুটা 100 ছিল। আর ইউটা কমলো, ভিটাও কমলো, তাহলে ইউটা কমে তোমার হয়ে গেল লেসে 50, আর ভিটা কমে হয়ে গেল তোমার 80। তখন 50/80 হচ্ছে। 50/80 হলে কি হবে, টি প্লাস আর টি মাইনাস রেশিওটা কিন্তু কমে গেল। রেশিওটা কমে গেল মানে টি প্লাসটা কমছে, আর টি মাইনাসটা কিন্তু তোমার বেসিক্যালি বেড়ে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে এদিকে যখন তুমি টি প্লাস অর টি মাইনাস প্লট করবে, এইটা যদি তোমার 1 হয়ে যায়, তুমি ধরো স্টার্টিং পয়েন্ট এখান থেকেই নাও, এটা টি প্লাস, এটা ধরো টি মাইনাস। তাহলে যদি তোমার এরকম সিচুয়েশনটা হয় যে ইউটা তোমার অনেক র্যাপিডলি ডিক্রিজ করছে, মানে আয়নিক মোবিলিটি অফ দ্য ক্যাটায়ন অনেক র্যাপিডলি ডিক্রিজ করছে, তাহলে আয়নিক মোবিলিটি অফ দ্য ক্যাটায়ন যদি র্যাপিডলি ডিক্রিজ ঘটে, তাহলে কি হবে, যেটা বললাম, তার মানে ট্রান্সপোর্ট নাম্বার ফর দ্য ক্যাটায়ন সে বেসিক্যালি কমবে, তাই তো? কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, কনসেন্ট্রেশন বাড়ালে হচ্ছে তোমার ইউটা র্যাপিডলি কমছে, মানে তার ট্রান্সপোর্ট নাম্বারটা তোমার কমছে, এরকম ভাবে কমছে। আর এইটা কি হবে, এইটা আস্তে 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 তোমার বাড়ছে, তো এইটা হচ্ছে টি প্লাস, এটা টি মাইনাস। বুঝতে পারছো যে আমার ইউ ডিক্রিজ মোর এক্সটেন্ড দ্যান ভি যখন হবে, মানে ইউটা অনেক র্যাপিডলি যখন ডিক্রিজ করবে, তখন অবশ্যই হচ্ছে তোমার ট্রান্সপোর্ট নাম্বার মানে কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে সাথে ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়নটা তোমার মানে দুজনের যোগফল যেহেতু 1 হবে, দুজনের যোগফল যদি 1 হয়, তাহলে তোমার ট্রান্সপোর্ট নাম্বার ফর দ্য ক্যাটায়নটা তোমার কমে যাচ্ছে, ট্রান্সপোর্ট নাম্বার ফর দ্য অ্যানায়ন সেটা হচ্ছে তোমার বেড়ে যাচ্ছে, এটা। আর যখন ভি ডিক্রিজ মোর এক্সটেন্ড, তখন কি হবে, এইখানে যদি টি প্লাস অর টি মাইনাস তুমি প্লট করো উইথ রুট সি, তুমি যোগফল ধরে নাও তোমার 1 ছিল,
এটা ক্যাটায়নের ট্রান্সফার নাম্বার, এটা হচ্ছে তোমার অ্যানায়নের ট্রান্সফার নাম্বার। এবারে ভি ডিক্রিজেস মোর এক্সটেন্ট দেন, বাবা সরি, ইউ ডিক্রিজেস মোর এক্সটেন্ট দেন, কি বললাম না, সবই সব এটা তো ভুল লেখা হচ্ছে না, বলনি তোমরা। প্রথম তো ইউ ডিক্রিজেস মোর এক্সটেন্ট, পরেরটা হচ্ছে ভি ডিক্রিজেস মোর এক্সটেন্ট দেন ইউ। তাহলে ভি যদি খুব র্যাপিডলি ডিক্রিজ হয়, টি মাইনাসটা তাহলে তোমার বেসিক্যালি কমবে, টি মাইনাসে যা ছিল সেখান থেকে আরো 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 কমছে, আর এইটা হচ্ছে আরো 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 তোমার বাড়ছে। এটা হচ্ছে টি প্লাসের, এটা হচ্ছে তোমার টি মাইনাস। দেখো তাহলে জাস্ট কনসেন্ট্রেশনের সঙ্গে সঙ্গে কেমন করে ভেরিয়েশনটা হচ্ছে তুমি জাস্ট সেটা বুঝতে পারলে। ঠিক আছে, কারো অসুবিধা নাই তো? ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এইটা একটুখানি জিনিস তুমি মাথায় রাখবে যে মানে সব রকমের সিচুয়েশনই কিন্তু তোমার এখানে হতে পারছে। আচ্ছা আচ্ছা, এবার নেক্সট আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে যে ডিটারমিনেশন অফ ট্রান্সপোর্ট নাম্বার, সেইটা একটুখানি এবার একটুখানি দেখে নেওয়া যায় কেমন করে ট্রান্সপোর্ট নাম্বার তুমি ডিটারমাইন করবে। ওই দুটো মেথড আছে, একটা হচ্ছে মুভিং বাউন্ডারি মেথড আর একটা হিট অফ মেথড। সেইটা ডিটারমিনেশন অফ ট্রান্সপোর্ট নাম্বার বাই মুভিং বাউন্ডারি মেথড। ডিটারমিনেশন অফ ট্রান্সপোর্ট নাম্বার বাই মুভিং বাউন্ডারি মেথড। দেখো আচ্ছা, এই মুভিং বাউন্ডারি মেথডটার তার ওই অ্যাপারেটাসটা মোটামুটি একটা ধারণা থাকতে হবে তোমার। আমি অ্যাপারেটাসটা তোমার একটুখানি জাস্ট দেখাচ্ছি। ধরো এই রকমের একটা টিউব আমি কনসিডার করছি প্রথমে, ঠিক আছে, এই টাইপের দেখতে। আচ্ছা, এবারে এইটা দুটো ইলেকট্রোড আছে, আমি এটাকে ভার্টিক্যালি রেখেছি, দুটো ইলেকট্রোড আছে, এবার দুটো ইলেকট্রোড মানে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ আর কি, এরকম। দুটো ইলেকট্রোড তুমি ধরো কানেক্ট করো, এটা ছোট করো, আচ্ছা এবার কোনটাকে আমি অ্যানোড বলবো কোনটাকে ক্যাথোড বলবো সেটা আমি পরে ঠিক করে নিচ্ছি। পরে ঠিক করে নিচ্ছি মানে যে তোমার আমি তোমাকে একটুখানি এক্সপেরিমেন্টাল সেট আপটাকে পড়লে তুমি বুঝতে পারবে আর কি। মানে আসলে আমি একটা পার্টিকুলার ইলেকট্রোলাইট যার আন্ডারে যে আয়নসগুলো আছে, যাদের ট্রান্সপোর্ট নাম্বার আমি অ্যাকচুয়ালি বের করতে চাইছি, তার সঙ্গে না দুটো সাপোর্টিং ইলেকট্রোলাইট লাগে। হ্যাঁ, এই সাপোর্টিং ইলেকট্রোলাইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি। সেটা আমি জাস্ট বলবো, মানে যেটা হচ্ছে যে তোমার মানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমি জাস্ট পরে বলছি আর কি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যেটা ইম্পর্টেন্ট যে তুমি এইখানটাকে এই এই যে টোটাল কন্টেনারটাকে তুমি তিনটে ভাগে ভাগ করো, ঠিক আছে। আচ্ছা, এবারে এই এর মধ্যে একটা তুমি সলিউশন কিছু একটা রাখবে, ধরে নাও এর ক্ষেত্রে তুমি একটা ইলেকট্রোলাইট এম এ
যার যে আয়নগুলো সেইগুলোর ট্রান্সপোর্ট নাম্বার তুমি বের করতে চাইছো। মানে আমার কাজটা কি হচ্ছে, আমার কাজটা হচ্ছে উই ওয়ান্ট টু ডিটারমাইন দ্য ট্রান্সপোর্ট নাম্বার অফ m plus and a minus that can be obtained from the electrolyte Ma. So we want to determine the transport number of m plus m minus that can be obtained from the electrolyte Ma. Ma একটা ইলেকট্রোলাইট, তার যে দুটো আয়নস আছে, একটা হচ্ছে m প্লাস এবং a মাইনাস, সেইটা আমি তাদের ট্রান্সপোর্ট নাম্বার আমি বের করতে চাইছি। আচ্ছা, এবারে তার জন্য তোমাকে যেটা করতে হয়, আমাকে দুটো সাপোর্টিং ইলেকট্রোলাইট নিতে হয়। তাহলে we have to take two সাপোর্টিং ইলেকট্রোলাইট। আচ্ছা, তাহলে কারা কারা? একটাকে হচ্ছে এম প্রাইম এ ধরো, আর একটা হচ্ছে এম এ প্রাইম। আচ্ছা আচ্ছা, আমি এমনভাবে লিখেছি তাতে দেখো কি কি জিনিস। একটা হচ্ছে যে এই যে এম প্রাইম এ, আর আমার দেখো অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইট এম এ, তার সঙ্গে সাপোর্টিং ইলেকট্রোলাইট এম প্রাইম এ, আর হচ্ছে এম এ প্রাইম। তো আমাকে এটা দাঁড়াচ্ছে দেখো এম এ আর এম প্রাইম এর মধ্যে এ মাইনাসটা কমন, আর এম এ আর এম এ প্রাইমের মধ্যে হচ্ছে তোমার ক্যাটায়নটা কমন। তো আমাকে এটা দাঁড়াচ্ছে যে এম এ অ্যান্ড এম প্রাইম এ হ্যাভ অ্যানায়ন কমন, এইটা। আর এম এ তার সঙ্গে যখন তুমি এম এ প্রাইম বলছো হ্যাভ ক্যাটায়ন কমন। তাহলে একজনের ক্ষেত্রে তোমার অ্যানায়ন কমন, একজনের ক্ষেত্রে ক্যাটায়ন কমন, এটা প্রথম তোমার মাথায় রাখতে হচ্ছে। আচ্ছা, 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো এই যে দুটো তোমার ক্যাটায়ন আছে এম আর এম প্রাইম, এই দুজনই ক্যাটায়ন, যেটা হচ্ছে যে আয়নিক মোবিলিটি অফ এমটা মাস্ট বি গ্রেটার দেন আয়নিক মোবিলিটি অফ এম প্রাইম, এবং আয়নিক মোবিলিটি অফ এটা মাস্ট বি গ্রেটার দেন আয়নিক মোবিলিটি অফ এ প্রাইম। মানে দুটো ক্যাটায়ন আছে, আমি ক্যাটায়নটা এখানে মানে প্লাস বা কিছু একটা সাইন দিয়ে লিখলেই পারো তুমি, প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, মানে এখানে চার্জে সবসময় একটাই এক ইউনিট চার্জ হবে সেরকম নয়। এটা কথা হচ্ছে যে এই যে ক্যাটায়নটা মানে তোমার সাপোর্টিং ইলেকট্রোলাইট থেকে যে ক্যাটায়নটা পাচ্ছ আর এক্সপেরিমেন্ট ইলেকট্রোলাইটের মধ্যে যে ক্যাটায়নটা ছিল, এই দুটোর আয়নিক মোবিলিটি কম্পেয়ার করলে তুমি যেটা দেখতে পাবে যে মানে যেটা নিতে হবে আর কি, সেটা হচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল ইলেকট্রোলাইটের যে ক্যাটায়নটা তার আয়নিক মোবিলিটি বেশি হতে হবে দেন দ্য ক্যাটায়ন অবটেন ফ্রম দ্য সাপোর্টিং ইলেকট্রোলাইট। ঠিক একই রকমভাবে অ্যানায়নের ক্ষেত্রেও ব্যাপারটা সত্যি, যে এক্সপেরিমেন্টাল ইলেকট্রোলাইট থেকে যে অ্যানায়নটা পাওয়া যাচ্ছে তার আয়নিক মোবিলিটিটা বেশি হতে হবে দেন দ্য আয়নিক মোবিলিটি অফ দ্য অ্যানায়ন দ্যাট ক্যান বি অবটেন ফ্রম দ্য সাপোর্টিং ইলেকট্রোলাইট। এইটা। আর একটা জিনিস যেটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে যে তুমি যদি ডেনসিটি দেখো, ডেনসিটি অফ এম এ, সেইটা না তোমার ডেনসিটি অফ এম প্রাইম এ আর ডেনসিটি অফ এম এ প্রাইম, অথবা ডেনসিটি অফ এম এটা ডেনসিটি অফ এম প্রাইম এ আর ডেনসিটি অফ এম এ প্রাইম তার মাঝে থাকতে হবে, মানে এইটা মাঝে থাকতে হবে। ঠিক আছে, এই এই অর্ডারটা তোমার মেনটেন করতে হবে, এইটা অথবা এইটা। আর এটা কেন দেখো, এবারে আমি এম এটাকে যদি মাঝখানে রাখি তাহলে যার ডেনসিটি বেশি তাকে আমি নিচে রাখবো, যার ডেনসিটি কম তাকে আমি উপরে রাখবো। বা একটা এক্সাম্পল হিসেবে তুমি যদি দেখো, যে যদি ধরো একটা স্পেসিফিক এক্সাম্পল বলি, ধরো এম এটাকে যদি তুমি এরকম নাও, মানে ধরো মানে কি বলবো, মানে একটা লেটসে HCl নাও তুমি, এম এটাকে তুমি ধরো HCl, সেখান থেকে তুমি দুটো যে ক্যাটায়ন পাবে তারা কারা কারা, একটা হচ্ছে এইচ প্লাস, আর একটা ক্যাটায়ন পাবে এইচ প্লাস, আর অ্যানায়ন পাবে কত, সে বেসিক্যালি Cl মাইনাস, তাই তো। এবার সাপোর্টিং ইলেকট্রোলাইট হিসেবে তুমি নাও এম প্রাইম এ, ধরো তুমি এটাকে নাও হচ্ছে ক্যাডমিয়াম ক্লোরাইড নাও। তাহলে এবারে দেখো এইখানে এইচ প্লাস এবং ক্যাডমিয়াম 2 প্লাস এই দুটো যদি কম্পেয়ার করো, তাহলে এইচ প্লাসের আয়নিক মোবিলিটি অনেক অনেক বেশি, আর এম
এম প্রাইম এম এ প্রাইম আর কি, এম এ প্রাইম হিসেবে তুমি জাস্ট নাও ওই অ্যাসিটিক অ্যাসিড টাইপের কাউকে নাও, তাহলে অ্যাসিটিক অ্যাসিড নিলাম, যেখানে দেখো এই সেলের সঙ্গে ক্যাটায়নটা কমন, অ্যানায়নটা আলাদা। সিএল মাইনাসের তুলনায় হচ্ছে অ্যাসিটেটায়ন, তার আয়নিক মোবিলিটি হচ্ছে কম। তাহলে দেখো তোমার বেসিক্যালি হচ্ছে এই যে কন্ডিশনগুলো মানে স্যাটিসফাই করার কথা, সেই কন্ডিশন মানে 1 নম্বর 2 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করেছে। এবং তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট যে এই ক্যাডমিয়াম ক্লোরাইড তার যে ডেন্সিটিটা সেটা সবচেয়ে বেশি হয়, তারপরে হচ্ছে HCl এর ডেন্সিটি হয়, তারপরে হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিডের ডেন্সিটি হয়। তার মানে যে ডেন্সিটি অর্ডারটাও দেখো তোমার এটা জাস্ট ফলো করছে। তার মানে তাহলে সাপোর্টিং ইলেক্ট্রোলাইট, এটা পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেন হিসেবে খুব পড়ে, সাপোর্টিং ইলেক্ট্রোলাইটের কি বৈশিষ্ট্য থাকতে হবে, ঠিক আছে, সাপোর্টিং ইলেক্ট্রোলাইটে কি বৈশিষ্ট্য থাকতে হবে আর কি, সেটা হচ্ছে এই 3টে ক্যারেক্টারিস্টিক ফিচার্সটা থাকতে হবে আর কি। সেখানে তুমি যদি HCl কে এক্সপেরিমেন্টাল ইলেক্ট্রোলাইট হিসেবে চুজ করো, তাহলে সাপোর্টিং ইলেক্ট্রোলাইট হতে পারে ক্যাডমিয়াম ক্লোরাইড আর অ্যাসিটিক অ্যাসিড, তারা ভালো একটা সাপোর্টিং ইলেক্ট্রোলাইট হতে পারে। আচ্ছা, এবারে তুমি যদি সিস্টেমটাকে এইরকম ভাবে রাখো, তুমি চাইবে যাতে করে থ্রু ডিফিউশন কিছু মিশে না যায়। থ্রু ডিফিউশন যদি মিশতে না হয়, তাহলে যার ডেন্সিটিটা বেশি তাকে তুমি সবচেয়ে নিচে রাখো। তাহলে এই পার্টিকুলার কেসে ক্যাডমিয়াম ক্লোরাইডের ডেন্সিটি সবচেয়ে বেশি, মানে তুমি বেসিক্যালি ধরো এম প্রাইম এটাকে তুমি একদম নিচে নাও, ঠিক আছে। আর যার ডেন্সিটি সবচেয়ে কম অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ এম এ প্রাইম, সেটাকে তুমি হচ্ছে জাস্ট একদম উপরে নাও, এটা হচ্ছে তোমার এম এ প্রাইম। তাহলে এইরকমভাবে আমি সাজালাম যে যার সবচেয়ে বেশি ডেন্সিটি তাকে নিচে রেখেছি, তারপরে এক্সপেরিমেন্টাল ইলেক্ট্রোলাইটটাকে, তারপরে হচ্ছে তোমার জাস্ট আর একটা সাপোর্টিং ইলেক্ট্রোলাইট যার ডেন্সিটি সবচেয়ে কম, সেটাকে আমি এখানে রেখেছি, ঠিক আছে। আচ্ছা, এবারে এইখানে দেখো দুটো বাউন্ডারি আছে, দেখো এইখানে এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা আমি নাম দেবো হচ্ছে অ্যানায়নিক বাউন্ডারি। কারণ দেখো এখানে মানে ক্যাটায়নগুলো দুজনের ক্ষেত্রে কমন, অ্যানায়নগুলো দুজনের ক্ষেত্রে আলাদা, এখানে এটা হচ্ছে তোমার অ্যানায়নিক বাউন্ডারি, অ্যানায়নিক বাউন্ডারি বলা হয়। আর এইখানে একটা বাউন্ডারি আছে এইটা, যেখানে দেখো তোমার অ্যানায়নগুলো কমন, ক্যাটায়নগুলো আলাদা, সেখানে এটা হচ্ছে তোমার ক্যাটায়নিক বাউন্ডারি, ঠিক আছে। এটা অ্যানায়নিক বাউন্ডারি, এটা হচ্ছে তোমার ক্যাটায়নিক বাউন্ডারি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে কি হচ্ছে না, তোমার এই অ্যানায়নিক বাউন্ডারিটা এদিক থেকে এদিকে মুভ করবে, অ্যানায়নিক বাউন্ডারিটা এদিক থেকে এদিকে মুভ করবে, ক্যাটায়নিক বাউন্ডারিটা এদিক থেকে এদিকে মুভ করবে। মানে এরা কি হচ্ছে, এরা যেহেতু সবচেয়ে বেশি ডেন্সিটিটা এখানে দেখা হচ্ছে, তারপরে এটা, তারপরে এটা, তার থ্রু ডিফিউশন মিক্সিংটা না প্রচন্ড স্লো। এবারে তুমি যদি এদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করো, তখন বেসিক্যালি আয়নগুলো একদিক থেকে তোমার আর একের দিকে যেতে চাইবে। মানে বেসিক্যালি কি হচ্ছে না, এই যে অ্যানায়নিক বাউন্ডারিটা, মানে অ্যানায়নটা এদিক থেকে এদিকে যাচ্ছে, অর্থাৎ এইটা তোমার বেসিক্যালি অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড, হ্যাঁ, এদিকটা হচ্ছে অ্যানোড, মানে পজিটিভ আর কি। হুম, এটা কেন, মানে এটা এটা অ্যানোড আর কি, আমি এটা লিখছি, এটা হচ্ছে অ্যানোড, আর এটা হচ্ছে তোমার ক্যাথোড, ঠিক আছে। আচ্ছা, দেখো মানে ব্যাপারটা হচ্ছে অ্যানায়নগুলো এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে তাহলে দেখো এখানে কি হচ্ছে, এ মাইনাস আর এ প্রাইম মাইনাস তারা উপর থেকে নিচের দিকে মানে অ্যানোডের দিকে আসতে চাইবে। এবারে যেটা কথা হচ্ছে যে যেহেতু এ মাইনাস তার আয়নিক মোবিলিটিটা বেশি দেন এ প্রাইম মাইনাস, সেখানে এ কখনো ক্রস করে যেতে পারবে না, অর্থাৎ একজন এগোলো আর একজন কিন্তু জাস্ট তোমার তাকে জাস্ট ফলো করবে। মানে এই যে জিনিসটা, এই যে এইখান থেকে এইখানে একটা, এইখান থেকে এইখানে মানে অ্যানায়নিক বাউন্ডারিটা মুভ করে গেল এখান থেকে এতটা, কেন অ্যানায়নিক বাউন্ডারিটা মেনটেন হয়ে মুভ করছে দেখো, কারণ এখানে এমনও হতে পারবে না কখনো এ প্রাইমটা একে ক্রস করে চলে যেতে পারবে, দুটো অ্যানায়নই সে সেখানে অ্যানোডের দিকে যেতে চাইছে, কিন্তু অ্যাকচুয়াল যে অ্যানায়নটা এটা সে আগে মুভ করবে, যে গ্যাপটা তৈরি হবে সেই গ্যাপটা হচ্ছে এ প্রাইম জাস্ট কভার করবে। ঠিক একই রকম ভাবে এদিকে যদি তুমি দেখো, এদিকে তোমার কি হচ্ছে না, ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যেতে চাইছে, তাহলে এমও যেতে চাইছে, এম প্রাইমও যেতে চাইছে, কিন্তু এম তার আয়নিক মোবিলিটি বেশি দেন এম প্রাইম বলে সেখানে কখনই হবে না যে এম প্রাইম এম কে ওভারটেক করে চলে যেতে পারবে। তাহলে ক্যাটায়নিক বাউন্ডারি একটা মুভ করলো, অ্যানায়নিক বাউন্ডারি একটা মুভ করলো, ধরে নাও ক্যাটায়ন এবং অ্যানায়নিক বাউন্ডারি যতখানি মুভ করছে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা ক্যাটায়নিক বাউন্ডারি মুভ করছে সে ডি প্লাস ডিস্টেন্স মুভ করছে, আর অ্যানায়নিক বাউন্ডারি তোমার ধরে নেওয়া হচ্ছে ডি মাইনাস ডিস্টেন্স মুভ করছে। আচ্ছা, এবারে এই যে
ক্যাটায়নিক এবং অ্যানায়নিক বাউন্ডারি অ্যাকচুয়ালি কতখানি মুভ করছে সেটা কিসের উপর নির্ভর করবে বেসিক্যালি হচ্ছে এম প্লাস এবং এ মাইনাস তাদের কিন্তু আয়নিক মোবিলিটির উপরে। কেন আয়নিক মোবিলিটির উপরে নির্ভর করছে তুমি দেখো পরিষ্কার, সেটা হচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি এই বাউন্ডারি কতখানি সরল সেইটা তো অবশ্যই হচ্ছে এমটা সে কতখানি চলে গেছে তার উপরে, কারণ এম প্রাইমটা তো জাস্ট এই ফাঁকা জায়গাটা জাস্ট ফিল আপ করছে, আর তো কিছু সে করছে না। তার মানে এখান থেকে যেটা পরিষ্কার যে যদি ধরো লেট ডি প্লাস অ্যান্ড ডি মাইনাস be the net displacement of cationic and anionic boundary respectively, boundaries respectively, then clearly d plus should be proportional to u আর d minus should be proportional to v, মানে যেখানে ইউটা হচ্ছে ওই অবশ্যই m প্লাস এর আয়নিক মোবিলিটি আর তোমার ভিটা হচ্ছে এ মাইনাস তার আয়নিক মোবিলিটি। তার ডি প্লাসটা তোমার ইউ এর আয়নিক মোবিলিটি ফর দ্য ক্যাটায়ন তার সঙ্গে প্রপোর্শনাল, আর ডি মাইনাসটা হচ্ছে আয়নিক মোবিলিটি ফর দ্য অ্যানায়ন তার সঙ্গে প্রপোর্শনাল। এইটা তাহলে এই দুটো থেকে তুমি কি পাচ্ছ, দেন তোমার টি প্লাস সেটা হয়ে যাচ্ছে তোমার ইউ বাই যেহেতু ইউ প্লাস ভি সেটা হয়ে গেল ডি প্লাস বাই ডি প্লাস প্লাস ডি মাইনাস, এটা হয়ে যাবে। আর টি মাইনাসটা হয়ে যাবে ভি বাই ইউ প্লাস ভি অর্থাৎ ডি মাইনাস বাই ডি প্লাস প্লাস ডি মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো ক্যাটায়নের ট্রান্সফার নাম্বার এবং অ্যানায়নের ট্রান্সফার নাম্বার তুমি পেয়ে গেলে। তাহলে এইটা যখন তোমার খুব মানে 2-3 নম্বরের নিউমেরিক্যাল প্রবলেম দেয় মুভিং বাউন্ডারি মেথড থেকে, তাহলে এইখান থেকে প্রবলেমটা দেয়। তোমায় বলে দেবে যে ক্যাটায়নিক বাউন্ডারি কতখানি মুভ করছে বা অ্যানায়নিক বাউন্ডারি কতখানি মুভ করছে, এই ডি প্লাস বা ডি মাইনাস এই দুটো ইনফরমেশন তোমাকে দিয়ে দেবে। সেইখান থেকে তুমি জাস্ট ক্যাটায়ন এবং অ্যানায়নের ট্রান্সফার নাম্বারটাকে বের করে ফেলতে পারবে, ডি প্লাস বাই ডি প্লাস প্লাস ডি মাইনাস আর ডি মাইনাস বাই ডি প্লাস প্লাস ডি মাইনাস। এইটা তাহলে এইটা হচ্ছে তোমার ছোট ছোট নিউমেরিক্যাল প্রবলেমের জন্য এইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এক রকম নিউমেরিক্যাল প্রবলেম এখান থেকে পড়ে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তুমি জাস্ট দেখো যে তোমার ট্রান্সফার নাম্বার যখন তুমি বের করবে, তাহলে ক্যাটায়নের ট্রান্সফার নাম্বার যদি আমি বলি, তো নাম্বার অফ ক্যাটায়ন যদি আমি বলি টি প্লাস, তাহলে সেটা কি হবে, মানে বাই ডেফিনেশন কি ছিল যে ফ্র্যাকশন অফ চার্জ অ্যাকচুয়ালি ক্যারিড বাই এ পার্টিকুলার আয়ন। তার মানে এটা দাঁড়াচ্ছে এখানে হচ্ছে চার্জ ক্যারিড বাই ক্যাটায়ন ডিভাইডেড বাই টোটাল চার্জ ক্যারিড। টোটাল চার্জ ক্যারিড মানে কি, চার্জ ক্যারিড বাই ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন টুগেদার। এই যে রেশিওটা সেটাই তো বেসিক্যালি ফ্র্যাকশন অফ চার্জ ক্যারিড বাই দ্য ক্যাটায়ন হয়ে গেল, তাই তো? তাহলে এবারে দেখো এই টোটাল চার্জ ক্যারিড বাই ক্যাটায়ন সেটা কি হবে, তুমি খেয়াল করে দেখো যে ক্যাটায়নিক বাউন্ডারিটা যে বেসিক্যালি মুভ করছে, এই যে ক্যাটায়নিক বাউন্ডারি মুভ করেছে ডি প্লাস ডিস্টেন্স। তাহলে যদি ডি প্লাস হয়, আচ্ছা এবারে তুমি যদি ধরে নাও এই যে কন্টেনারটা এই যে মাঝের জায়গাটা এরিয়া, যেটা এরিয়া অফ ক্রস সেকশন, এরিয়া অফ ক্রস সেকশন সেটাকে তুমি ধরো লেটসে একটা ক্যাপিটাল এ বা স্মল এ কিছু একটা লেখো, ধরো ঠিক আছে ক্যাপিটাল এই না হয় লিখছি। তুমি যদি এরিয়া অফ ক্রস সেকশন যেটা এই যে ইউনিফর্ম সিলিন্ড্রিক্যাল যে পার্টটা আছে সেখানে এরিয়া অফ ক্রস সেকশন যদি এ হয়, তাহলে কতখানি ভলিউম সুইফট হয়েছে না ডি প্লাস ইন্টু এ, এতখানি ভলিউম বেসিক্যালি সুইফট হয়েছে। আচ্ছা এবারে এইখানে একটা তুমি এম এ যে ইলেকট্রোলাইটিক সলিউশন তুমি নিয়েছো তার কনসেন্ট্রেশনটা ধরে নাও সি গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। মানে এখানে তো তোমার বেসিক্যালি এম এ একটা ইলেকট্রোলাইট তোমার রাখা আছে, তো সেই এম এ তার কনসেন্ট্রেশনটা হচ্ছে সি গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে দেখো এরিয়াকে তুমি ডিস্টেন্স দিয়ে গুণ করলে তাহলে 1 সেকেন্ডে কতখানি ভলিউম সুইফট হলে তুমি পেলে, এবং যদি ডি প্লাসটাকে সেন্টিমিটারে বলো আর এরিয়া ক্রস সেকশনটাকে সেন্টিমিটার স্কোয়ারে বলো, হ্যাঁ মানে ধরো তুমি ডি প্লাসটাকে নিচ্ছ এসছে ইন সেন্টিমিটার আর এরিয়া ক্রস সেকশনটাকে নিচ্ছ তুমি ইন
সেন্টিমিটার স্কোয়ার, তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এখানে ইউনিটটা যদি তুমি দেখো ডি প্লাসটা হচ্ছে মানে এটা হচ্ছে সেন্টিমিটার কিউবে হলো এটা, মানে তোমার এই যে পুরো ডিস্টেন্সটা হলো সেটা হচ্ছে তোমার সেন্টিমিটার কিউবে, ঠিক আছে, ভলিউমটা। তা তাকে তুমি গুণ করবে কনসেন্ট্রেশন দিয়ে। আর কনসেন্ট্রেশনটা যদি সি হচ্ছে তোমার গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার হয়, তাহলে সি বাই থাউজেন্ড যদি তুমি করে দাও, সেটা কি গ্রাম ইকুইভ্যালেন্ট পার সেন্টিমিটার কিউব হয়ে গেল। তাহলে এতটা তোমার বেসিক্যালি ইলেকট্রোলাইট সে বেসিক্যালি মুভ করছে এটা। হুম, এবার তার করসপন্ডিং চার্জ কত হবে, তাকে তুমি জাস্ট 1 ফ্যারাডে দিয়ে গুণ করে দাও এটা। তো দেখো ক্যাটায়ন মানে চার্জ ক্যারিড বাই ক্যাটায়ন, এইটা কিভাবে ক্যালকুলেট করলাম, সেটা হচ্ছে ভলিউম সুইফট হলো কতটা তুমি দেখো, সেটা সেন্টিমিটার কিউবে বের করেছি। তারপর 1 সেন্টিমিটার কিউবের মধ্যে কত গ্রাম ইকুইভ্যালেন্ট আছে সেটা হচ্ছে সি বাই থাউজেন্ড, এটাকে গুণ করে ফেলে তো টোটাল কত গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যাটায়ন আছে তুমি পেয়ে গেলে, তাকে তুমি 1 ফ্যারাডে দিয়ে গুণ করে দিলে। আর ডিনোমিনেটরে তুমি কি করবে, চার্জ ক্যারিড বাই ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন টুগেদার। দেখো তুমি যেটা হচ্ছে ক্যাটায়নের জন্য আলাদা ক্যালকুলেট করে অ্যানায়নের জন্য আলাদা ক্যালকুলেট করে তুমি যোগ করতে পারতে, কিন্তু এখানে অত কিছু লাগবে না। সেটা হচ্ছে তোমার বেসিক্যালি টোটাল চার্জটাকে আমি কিউ বলছি, যে কিউটা ইকুয়াল টু কি হবে, কারেন্টকে তুমি টাইম দিয়ে যদি গুণ করে দাও তার সঙ্গে জাস্ট সিম্পলি সমান হয়ে যাবে। তার মানে দেখো পরিষ্কার যেটা দাঁড়াচ্ছে যে টি প্লাসটা তুমি জাস্ট লিখতে পারছো এই ফর্মুলা ইউজ করে, ডি প্লাস এ ইন্টু সি বাই থাউজেন্ড ইন্টু 1 ফ্যারাডে বাই হচ্ছে তোমার টোটাল কতখানি মানে চার্জ, মানে এখান এখান থেকে তুমি এই যে সার্কিটটা আছে না, এই সার্কিটে তোমার এই তো ব্যাটারি আছে, হ্যাঁ, তার মানে এখান দিয়ে তুমি একটা কারেন্ট ফ্লো করছো, ঠিক আছে। তো এবারে সেখানে কারেন্টটা ফ্লো করার জন্য অ্যাম মিটার বা ভোল্ট মিটার কিছু একটা দিয়ে তুমি না হয় কারেন্ট যেমন করে মাপতে হয় মাপবে, সেই ডিভাইস তুমি আর দেখাচ্ছি না। টোটাল যদি টি টাইম ধরে আই কারেন্ট মানে আই অ্যাম্পিয়ার কারেন্ট পাস করানো হয়, টোটাল চার্জ যতখানি ফ্লো করেছে সেটা বেসিক্যালি কিউ ইকুয়াল টু আই ইন্টু টি হচ্ছে, তাহলে জাস্ট টি প্লাসটা হয়ে গেল এই জিনিস। তাহলে সিমিলারলি ট্রান্সপোর্ট নাম্বার অফ অ্যানায়ন ডি মাইনাসটা সেটা কি হবে, তাকে একদম একই শুধু ডি প্লাসটা ডি মাইনাস দিয়ে রিপ্লেস হয়ে গেল, এইটা ডিভাইডেড বাই টোটাল চার্জটা, যে চার্জটা হচ্ছে তোমার বেসিক্যালি আই ইন্টু টি এর সঙ্গে সমান, আই ইন্টু টি এর সঙ্গে সমান, সেটা হচ্ছে ট্রান্সফার নাম্বার অফ অ্যানায়ন হয়ে গেল। তাহলে এদের প্রচুর নিউমেরিক্যাল প্রবলেমস আছে যেটা বেসিক্যালি কিন্তু এই ফর্মুলাগুলোর উপর বেস করে পড়ে। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রায় প্রত্যেক বছরই কোশ্চেন পড়ে। একটা টাইপ অফ কোশ্চেন হচ্ছে এই ট্রান্সপোর্ট নাম্বার ফর ক্যাটায়ন এবং অ্যানায়ন বের করে, যেখানে 3-4 নম্বরের নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে যখন পড়বে দেখবি এই যে শেষের দুটো ফর্মুলা, এই ফর্মুলাগুলোকে ইউজ করার চেষ্টা করবে। আর যখন তোমার ইয়ে হবে মানে 2 নম্বর বা 3 নম্বরের নিউমেরিক্যাল প্রবলেম দেবে, তখন দেখবে তোমার এই আগের যে দুটো ফর্মুলা আছে টি প্লাস আর টি মাইনাস, এই দুটো ফর্মুলা জাস্ট ইউজ করে নিউমেরিক্যাল প্রবলেমগুলো পড়বে। আর এখান থেকে ওই যে তোমার সাপোর্টিং ইলেকট্রোলাইট, হ্যাঁ, সেই সাপোর্টিং ইলেকট্রোলাইট তার ইম্পর্টেন্ট ফিচার্স কি হতে পারে আর কি, সেটা তোমার পরীক্ষায় খুব দেয়। তাহলে বোঝা গেল। তাহলে মুভিং বাউন্ডারি মেথডে ট্রান্সপোর্ট নাম্বার বের করার যে মেথডটা, সেই মেথডটা আমি ডেসক্রাইব করলাম, ঠিক আছে। তাহলে এইখানে তোমার 3 রকমের প্রবলেম, একটা তো মেথডটা যদি ডেসক্রাইব করতে দেয় টোটালি আর কি, হাউ ক্যান ইউ ডিটারমাইন দ্য ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন অর অ্যানায়ন ইউজিং মুভিং বাউন্ডারি মেথড, এটা বড় জাস্ট ডেসক্রিপটিভ কোশ্চেন দিতে 5 নম্বর। এগুলো মানে ইউজুয়ালি এখন আর এই টাইপের কোশ্চেন দেয় না, কিন্তু দিতেই পারে, সেটা তো একটা হতে পারে। নেক্সট হচ্ছে তুমি যে সাপোর্টিং ইলেকট্রোলাইট ইউজ করছো তার বৈশিষ্ট্য কী কী হতে পারে। 3 নম্বর হচ্ছে তুমি যে ট্রান্সপোর্ট নাম্বার বের করার যে প্রিন্সিপালসটা বের করেছো, টি প্লাসটা হচ্ছে টি প্লাস বাই ডি প্লাস প্লাস ডি মাইনাস, আর টি মাইনাসটা হচ্ছে ডি মাইনাস বাই ডি প্লাস প্লাস ডি মাইনাস, এই ফর্মুলাটাকে ইউজ করে নিউমেরিক্যাল প্রবলেম দেবে। আর শেষে যে তোমার টি প্লাস এবং টি মাইনাস আরও দুটো ফর্মুলা বের করে দিয়েছি, সেইখান থেকে তোমাকে নিউমেরিক্যাল প্রবলেমটা দেবে। দেখো যা বলেছি কারো কোনো অসুবিধা আছে নাকি, ঠিক আছে ছেলেরা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই তো? বোঝা যাচ্ছে তো পড়া নাকি? হ্যাঁ স্যার। হুম। এই জিনিসগুলো অনেক সহজ, মানে এখানে মানে অনেক সহজ জিনিস করে কিন্তু অনেক ভালো নম্বর পাওয়া যায় এগুলো। আচ্ছা নেক্সট চলে আসছি আমি ডিটারমিনেশন অফ ট্রান্সপোর্ট নাম্বার বাই
হিট অফ মেথড। আচ্ছা আচ্ছা, হিট অফ মেথডের যে মূল প্রিন্সিপালসটা সেটা ভালো করে বুঝলেই তোমার চলবে। আচ্ছা, আমি প্রথমে সেট আপটা বলি। একটা সেট আপ জাস্ট এরকম করা হচ্ছে। দেখতে মানে এটা একই হাইটে হবে, আমার একই হাইটটা বোঝা যাচ্ছে না কিনা জানি না আমি। হ্যাঁ, কিছু একটা হলো। আচ্ছা, দেখো মানে এটা তিনটে তোমার বেসিক্যালি এখানে টিউব আছে। হ্যাঁ, তিনটে চেম্বার আছে তুমি বলতে পারো। আচ্ছা, মাঝেরটাকে আমি নাম দিচ্ছি মিডিল চেম্বার, একটা হচ্ছে অ্যানোড চেম্বার আর হচ্ছে ক্যাথোড চেম্বার। মানে এইখানে তুমি ধরো একটা ইলেকট্রোড আছে, বাঁ দিকটাই ধরে নাও, বাঁ দিকটা ধরো তোমার অ্যানোড চেম্বার। এটাকে এইরকম ভাবে ধরনের লিখছি। এখান থেকে একটা তার বেরোলো, এইখানে একটা ধরো তোমার একটা ইলেকট্রোড আছে, এখান থেকে একটা তার বেরোলো। তারা ঠিক আছে একরকম ভাবে তোমার কানেক্টেড। এদিকটা তোমার পজিটিভ এন্ড, এদিকটা হচ্ছে নেগেটিভ এন্ড। এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে তোমার ক্যাথোড। ঠিক আছে, অ্যানোড আর ক্যাথোড। এই যে বাঁদিকের কম্পার্টমেন্টটা, এটা হচ্ছে অ্যানোড চেম্বার বা অ্যানোড কম্পার্টমেন্ট, অ্যানোড চেম্বার। এইটা হচ্ছে তোমার ক্যাথোড চেম্বার। আর এই মাঝেরটাকে বলা হবে তোমার মিডিল চেম্বার। চেম্বার আচ্ছা, প্রত্যেকটাতে তোমার একটা একটা ওই মানে এটা এটা এর মতো আর কি, তোমার ওই প্রত্যেকটা যেন তিনটে
মুকলা একটা বুলেটের মতো দেখতে জিনিসটা। হুম, এবারে জাস্ট এখান থেকে তুমি কোনো একটা কন্টেনারে যদি কিছু ঢালতে পারো, আমি 3টে বিকার জাস্ট ধরো দিয়ে রেখেছি। আচ্ছা, ব্যাপারটা কি হচ্ছে দেখো এবারে। সেটা হচ্ছে যে প্রথমে তুমি এক কাজ করলে যে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রোলাইট যার আন্ডার যে আয়ন্সগুলো আছে তাদের তুমি বেসিক্যালি ট্রান্সপোর্ট নাম্বারটাকে বের করতে চাইছো। এবারে সেইটা তুমি এই সর্বত্র তুমি দিয়ে দিলে, মানে এটা এই যে কন্টেনারটা আছে, কন্টেনারটা এই প্রত্যেকটা যে চেম্বার আছে, অ্যানোড, ক্যাথোড এবং মিডল চেম্বার, 3টে চেম্বারই হচ্ছে একই কনসেন্ট্রেশন, তুমি ইলেকট্রোলাইটের সলিউশনটা তুমি দিয়ে দিয়েছো এটা। আর এবারে যেটা কথা সেটা হচ্ছে যে যখন তুমি এই ব্যাটারিটা কানেক্ট করবে বা পোটেনশিয়াল ডিফারেন্সটা দেবে, পোটেনশিয়াল ডিফারেন্স দিলে কি হবে, পোটেনশিয়াল ডিফারেন্স দিলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অ্যানায়ন অ্যানোডের দিকে যেতে চাইবে, ক্যাটায়ন ক্যাথোডের দিকে যেতে চাইবে। তাহলে অ্যানায়ন অ্যানোডের দিকে যেতে চাইবে আর ক্যাটায়ন ক্যাথোডের দিকে যেতে চাইবে, মানে দেখো তোমার খেয়াল করে যে এই যে অ্যানোড চেম্বারে যে অ্যানায়নগুলো আছে সে বেসিক্যালি আস্তে 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 ক্যাথোড দিকে যেতে চাইছে, আর ক্যাথোড চেম্বারে যে ক্যাটায়নগুলো আছে সে অ্যানোড চেম্বারে যে ক্যাটায়নগুলো আছে সে ক্যাথোডের দিকে যেতে চাইছে, এবং ক্যাথোড চেম্বারে যে অ্যানায়নগুলো আছে সে বেসিক্যালি অ্যানোডের দিকে আসতে চাইছে। এবং এইটাকে আমি স্কেমাটিক্যালি দেখাচ্ছি এই যাতায়াতটাকে কীরকম না, আমি ধরো একটা স্কেমাটিক ডায়াগ্রাম করছি, এই বাঁদিকটাকে লিখলাম অ্যানোড চেম্বার, ওই যেমন করে আমি তোমার ওই কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সপারেন্স অ্যাট দ্য লিকুইড জাংশন কী ঘটছে দেখাচ্ছিলাম, ঠিক সেরকম আর কি। এটা অ্যানোড চেম্বার ধরো, এই মাঝেরটা ধরে নাও তোমার মিডিল চেম্বার, আর এদিকটা ধরে নাও তোমার ক্যাথোড চেম্বার, ক্যাথোড চেম্বার। আচ্ছা, প্রথমে যেহেতু ইনিশিয়ালি সর্বত্র তুমি কনসেন্ট্রেশন সমান করে দিয়েছিলে, অর্থাৎ তোমার ধরো সে টি ইকুয়াল টু 0-তে ইনিশিয়ালি ধরে নাও প্রত্যেকটা কনসেন্ট্রেশন যেহেতু সমান, প্রত্যেকে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা এক্স্যাক্টলি একই ছিল, তাহলে ধরে নাও 5টা ক্যাটায়ন 5টা অ্যানায়ন এখানে, মানে ইলেকট্রিক্যাল নিউট্রাল থাকবে। এখানেও তোমার 5টা ক্যাটায়ন 5টা অ্যানায়ন, এখানেও 5টা ক্যাটায়ন 5টা অ্যানায়ন, এটা ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো যখন তোমার এই ব্যাটারি দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্সটা দিয়ে দেওয়া হলো তখন কি হবে, ক্যাটায়ন ক্যাথোডের দিকে যেতে চাইছে, অ্যানায়ন অ্যানোডের দিকে যেতে চাইছে। তার মানে এই ক্যাটায়নগুলো সে বেসিক্যালি এই বাঁ দিক থেকে ডান দিকে যেতে চাইছে। তো ধরো প্রথমে এরকম হলো যে ধরো ফর দ্য টাইম বিং ধরে নাও তোমার অ্যানায়নগুলো যেমন আছে তেমন আছে, এইখান থেকে সে 3টে ক্যাটায়ন সে বেসিক্যালি এদিকে চলে গেল। তাহলে 1 2 3 4 5টা ছিল, 7 6 7 8, এইটা এইটা। তো দেখো বেসিক্যালি কি হচ্ছে, ক্যাটায়নগুলো তোমার বাঁ দিক থেকে ডান দিকে ধরো যাচ্ছে। আমি কতগুলো স্টেপের মতো করে ভাবছি, স্টেপ 1-এ ধরো এই সিচুয়েশনটা হলো। আর আবার অ্যাট দ্য সেম টাইম কি হবে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু অ্যানায়নগুলো সে কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে আসতে চায়। এবার তাদের আয়নিক মোবিলিটি কি তার উপরে নির্ভর করে পুরো একটা গিভেন টাইমে 3টে ক্যাটায়ন যাচ্ছে, মানে 3টে অ্যানায়নই আসবে সেরকম না, তার থেকে বেশি আসতে পারে, কমও আসতে পারে। ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য আয়নিক মোবিলিটি বা রিলেটিভ আয়নিক মোবিলিটি ফর দ্য ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। তুমি ধরে নাও ক্যাটায়নের আয়নিক মোবিলিটি বেশি দেন দ্য অ্যানায়নের আয়নিক মোবিলিটি। এই জন্য এক্ষেত্রে এটা হতে পারে, সেটা হচ্ছে এই যে মানে এই যেমন ক্যাটায়নটা গেল অ্যাট দ্য সেম টাইম অ্যানায়ন দুটো ধরো এদিক থেকে এদিকে চলে এলো, অর্থাৎ এদিকে যেমন 8টা ক্যাটায়ন আছে আর 3টে অ্যানায়ন ধরো এদিকে রয়ে গেল। আচ্ছা, মিডিল চেম্বারটা সে বেসিক্যালি সেখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ এই অ্যানায়নগুলো সে এদিকে চলে এলো, 2টো ক্যাটায়ন ছিল আর 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই সিচুয়েশন হলো এটা স্টেপ 3-তে। তাহলে কি হচ্ছে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম মানে আয়নিক মোবিলিটির উপর নির্ভর করে তোমার 3টে ক্যাটায়ন বাঁ দিক থেকে ডান দিকে গেছে আর তোমার 2টো অ্যানায়ন সে বেসিক্যালি ডান দিক থেকে বাঁ দিকে এসেছে। তাহলে এবারে আলটিমেট এফেক্টটা কি, তাহলে অ্যাট এ টাইম টি কি হলো, দেখো যেটা কথা হচ্ছে যে এই অ্যানোড চেম্বারে এখন কি হয়ে গেছে, সার্টেন টাইমের পরে 2টো ক্যাটায়ন আছে আর 7টা অ্যানায়ন আছে। এবার এক্সেস যদি অ্যানায়ন থাকে সে কি করবে, সে তো অ্যানোড চেম্বারে এই অ্যানায়নগুলো সে বেসিক্যালি সে ডিপোজিটেড হয়ে যাবে। তো
কোনো বা এখান থেকে অ্যানোড চেম্বার থেকে ইলেকট্রন নিয়ে গিয়ে নিউট্রালাইজ হয়ে গেল। তার মানে কি হচ্ছে, দিনের শেষে তো এখানে তোমার বেসিক্যালি দুটো ক্যাটায়ন দুটো অ্যানায়ন পড়ে থাকবে। ঠিক এখানেও ঠিক এখানে যেমন পাঁচটা পাঁচটা আছে, পাঁচটা পাঁচটাই রইল। আর এখানে কি হবে, এখানে তোমার দেখো আবার এই অ্যানায়নের তুলনায় ক্যাটায়নের পাঁচটা কাজ এক্সেস আছে, মানে ওই ক্যাটায়নটা সে বেসিক্যালি ক্যাথোড চেম্বার থেকে ইলেকট্রন নিয়ে সে নিউট্রালাইজ হয়ে গেল, মানে অ্যানায়নগুলো সে অ্যানোড চেম্বারে এসে সেই ইলেকট্রনটাকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে ডিপোজিট করে গেলে কিছু একটা করবে। আর ঠিক একই রকমভাবে ক্যাথোড চেম্বারে এই যে পাঁচটা এক্সেস ক্যাটায়ন হয়ে গেছে, সে কি করবে, সে বেসিক্যালি হচ্ছে ক্যাথোড থেকে ইলেকট্রন নিয়ে ডিপোজিট করে যাবে বা কিছু, তার এখানে পড়ে থাকবে কত, তিনটে ক্যাটায়ন এবং তিনটে অ্যানায়ন হলো। তার মানে আলটিমেটলি তুমি খেয়াল করে দেখো যে সব মিলে কিন্তু তোমার অ্যাকচুয়ালি পাঁচ ইকুইভ্যালেন্ট তোমার চার্জ মানে পাঁচ ইকুইভ্যালেন্ট সামাও মানে স্পিসিস ডিপোজিট করেছে বা সলিউশনে এসেছে। তার মধ্যে তিন ইকুইভ্যালেন্ট গেছে হচ্ছে অ্যানোড থেকে, আর তোমার বেসিক্যালি দুই ইকুইভ্যালেন্ট হয়েছে তোমার ক্যাথোড থেকে। মানে ব্যাপারটা এরকম করে ভাবো যে অ্যানায়নগুলো অ্যানোডে এসে এখানে পাঁচটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে ডিপোজিট করে গেল, আর ঠিক একই রকমভাবে ক্যাথোডে তোমার পাঁচটা ক্যাটায়ন সে পাঁচটা ইলেকট্রন নিয়ে গিয়ে তোমার নিউট্রালাইজ হয়ে গিয়ে ডিপোজিট করে গেল। তাহলে ওভারঅল একটা কনসেন্ট্রেশন লস হচ্ছে। এই টোটাল কনসেন্ট্রেশন লসের মধ্যে দেখো অ্যানোডের কনসেন্ট্রেশন লস হয়েছে কত, মানে 5 গাম ইকুইভ্যালেন্টের মধ্যে 3 গাম ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেশন লস হয়েছে তোমার অ্যানোড চেম্বারে, আর 2 গাম ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেশন লস হয়েছে তোমার বেসিক্যালি ক্যাথোড চেম্বারে। তারপর তুমি এখান থেকে জাস্ট বলতে পারো যে যে তোমার যা ধরো মানে মানে পরিষ্কার বুঝতে পারছো যে কনসেন্ট্রেশন লস ইন অ্যানোড চেম্বার এটা প্রপোর্শনালটি কি হবে না, বেসিক্যালি প্রপোর্শনাল টু আয়নিক মোবিলিটি অফ ক্যাটায়ন। কারণ কি, অ্যানোড চেম্বারে কেন কনসেন্ট্রেশন লস হয়ে গেছে, কারণ অ্যানোড থেকে ক্যাটায়ন চলে গেছে বলে। তাহলে দিস শুড বি প্রপোর্শনাল টু আয়নিক মোবিলিটি অফ ক্যাটায়ন। আর উল্টো দিকে কনসেন্ট্রেশন লস ইন cathode chamber, this will be proportional to ionic mobility of anion। দেখো এই নেগেটিভ আয়নগুলো ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে বলে তোমার কনসেন্ট্রেশন লসটা ঘটছে। তাহলে এবারে তুমি খেয়াল করো যদি ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন বলো, ক্যাটায়ন টি প্লাসটা এটাতে বেসিক্যালি ইউ বাই ইউ প্লাস ভি। তাহলে এইটা হচ্ছে তোমার এই যে আয়নিক মোবিলিটি অফ ক্যাটায়ন মানে ইউ, আর আয়নিক মোবিলিটি অফ অ্যানায়ন মানে হচ্ছে তোমার বেসিক্যালি ভি। তাহলে টি প্লাসটা হচ্ছে সেটা হচ্ছে ইউ বাই ইউ প্লাস ভি। সেটা কি হবে না, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন লস ইন অ্যানোড চেম্বার, এটা ইউ এর সঙ্গে প্রপোর্শনাল, ডিভাইডেড বাই দেখো অ্যানোড চেম্বারে কনসেন্ট্রেশন লস এবং ক্যাথোড চেম্বারে কনসেন্ট্রেশন লসের যোগফল বেসিক্যালি। তার মানে তুমি এটা বলতে পারো যে টোটাল নাম্বার অফ, মানে এখানে এই যে কনসেন্ট্রেশন লসটাকে এটাকে তুমি যেটা করবে না, এটা হচ্ছে নাম্বার অফ কি বলবো, নাম্বার অফ গাম ইকুইভ্যালেন্ট অফ ইলেকট্রোলাইট আর কি লস, এরকম। এখানে কনসেন্ট্রেশন লস মানে বেসিক্যালি তোমার সবটাকেই লিখতে হবে যে ইন টার্মস অফ গাম ইকুইভ্যালেন্ট আর কি, ঠিক আছে। মানে মানে কনসেন্ট্রেশন ইন দ্য ইউনিট অফ তোমাকে লিখতে হবে মানে গাম ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে টোটাল কনসেন্ট্রেশন লস ইন অ্যানোড চেম্বার ডিভাইডেড বাই হচ্ছে টোটাল concentration loss in anode and cathode chamber together, এটা হলো। আর একই রকম ভাবে ট্রান্সপোর্ট নাম্বার অফ অ্যানায়নটা কি হবে, অ্যানায়ন সেটা হচ্ছে টি মাইনাস, যেটা বেসিক্যালি ভি বাই ইউ প্লাস ভি। সেটা কি concentration loss in cathode chamber
ডিভাইডেড বাই টোটাল কনসেন্ট্রেশন লস ইন ইন অ্যানোড অ্যান্ড ক্যাথোড চেম্বার টুগেদার। আচ্ছা, তোমাকে আরেকটা জিনিস বলে দিই, এই যে টোটাল কনসেন্ট্রেশন লস কতটা ঘটছে সেটা তুমি যদি না মাপো, তুমি কিন্তু আরেকটা জায়গা থেকে পেয়ে যেতে পারো। সেটা হচ্ছে কি টোটাল কতখানি চার্জ পাঠানো হয়েছে সেটাকে তুমি ফ্যারাডেতে কনভার্ট করো। তাহলে 1 ফ্যারাডে চার্জ ক্যারি করা মানে হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে 1 গাম ইকুইভ্যালেন্ট কোন একটা স্পিসিস জাস্ট তোমার ডিপোজিট করে যাবে। তাহলে 1 মানে এই যে কনসেন্ট্রেশন লসটা, টোটাল কনসেন্ট্রেশন লসটাকে তুমি গাম ইকুইভ্যালেন্টেই যদি নাও, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু কত ফ্যারাডে বেসিক্যালি চার্জ পাঠানো হয়েছে তার সঙ্গে সমান। দেখো তাহলে এইটা হচ্ছে, এই যেটা তুমি করলে, এই যে টি প্লাস এবং টি মাইনাসটা এটাকে তুমি লিখলে, এটাই বেসিক্যালি তোমার হিট অফ রুল, HITT হিট অফ রুল। এটা দেখো, তাহলে দেখো এই হচ্ছে তোমার বেসিক প্রিন্সিপালটা। তাহলে এবারে দেখো এই যে কনসেন্ট্রেশন লস কতটা কি হয়েছে তুমি বুঝবে কি করে? তুমি শুরুতে একটা কনসেন্ট্রেশন করে দিয়েছিলে, এবারে একটা সার্টেন টাইমের পরে তুমি অ্যানোড চেম্বার থেকে কিছুটা নাও করে কনসেন্ট্রেশন মাপো, মিডল চেম্বার থেকে কিছুটা নাও কনসেন্ট্রেশন মাপো, আর ক্যাথোড চেম্বার থেকে কিছুটা নাও তুমি কনসেন্ট্রেশন মাপো। তুমি কি দেখবে না মিডল চেম্বারে কনসেন্ট্রেশনটা আগে যা ছিল বেসিক্যালি তাই রয়ে গেছে, অ্যানোড চেম্বারে কনসেন্ট্রেশন আগে যেগুলো তার তুলনায় বেশিটা কিছুটা কমেছে, আর ক্যাথোড চেম্বারে আগে যা কনসেন্ট্রেশন ছিল তার থেকে বেশ কিছুটা কমেছে। তাহলে এই যে ডিফারেন্স থেকে তুমি বুঝে যাচ্ছ যে অ্যানোডে অ্যাকচুয়ালি কতখানি কনসেন্ট্রেশন লস ঘটেছে বা ক্যাথোডে অ্যাকচুয়ালি তোমার কতখানি কনসেন্ট্রেশন লস ঘটেছে। তো সেই দুটোকে যদি তুমি দেখতে পাও তাহলে দেখো তুমি সেইখান থেকে ট্রান্সফার নাম্বার ফর ক্যাটায়ন এবং ট্রান্সফার নাম্বার ফর অ্যানায়ন তুমি বের করে ফেলতে পারছো। দেখো যা করলাম কারো কোনো অসুবিধা আছে নাকি? ঠিক আছে, এটা কি রে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এই যে দুটো প্রিন্সিপাল বা দুটো ল, এটা তুমি দেখবে, মানে হিট অফ মেথডের প্রিন্সিপালটা একটু জেনে রাখবে। আসলে হিট অফ মেথড থেকে নিউমেরিক্যাল প্রবলেম আমাদের সময় দিত রিসেন্ট টাইমে, আর এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম আমি খুব বেশি দিতে দেখি না। তাও দু একটা নিউমেরিক্যাল প্রবলেম আমাদের কোষে দেওয়া আছে হিট অফ মেথডে, তুমি দেখে নিবে, একবার করে নেবে, কোনো কিছুই মানে বাদ দিয়ে লাভ নেই। কিন্তু মুভিং বাউন্ডারি মেথড থেকে নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু খুব পপুলারলি পড়ে। মানে আসলে আমাদের সময় দুটো মেথডই ছিল, তারপরে সিলেবাসে এক সময় হলো যে শুধু মুভিং বাউন্ডারি মেথডটা পড়তে হবে, হিট অফ মেথডটা পড়তে হবে না। তারপরে এক সময় হলো শুধু হিট অফ মেথড পড়তে হবে, মুভিং বাউন্ডারি মেথড পড়তে হবে না। এসব করে আবার এখনো তুমি দেখবে যে বিভিন্ন জায়গায় যে সিলেবাস আছে সেখানে হচ্ছে কাদেরও হয়তো শুধু মুভিং বাউন্ডারি মেথড আছে, কাদের শুধুমাত্র হিট অফ মেথড আছে। আমরা সবটাই করিয়ে দিচ্ছি, এবার যাদের সিলেবাসে যেটা আছে তারা সেই মতো করে জাস্ট দেখে নেবে, কিন্তু সবটাই জেনে রাখা তোমার দরকার আছে। ঠিক আছে, আচ্ছা। আর এইখানে দেখো একটা জিনিস একটুখানি বলে নিই, যে অ্যাবনর্মাল ট্রান্সপোর্ট নাম্বার বলে একটা জিনিস আছে, একটুখানি বলে নেওয়া দরকার। সেটাই হিট অফ মেথডের সঙ্গে ব্যাপারটা রিলেটেড বলে, অ্যাবনর্মাল ট্রান্সপোর্ট নাম্বার। আসলে এমনিতে ট্রান্সপোর্ট নাম্বার সম্বন্ধে তোমার নর্মাল ধারণাটা কি, যে ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন এবং অ্যানায়ন মানে নর্মাল সিচুয়েশনটা কি? নর্মাল সিচুয়েশনে তুমি নিশ্চয়ই এক্সপেক্ট করবে ট্রান্সপোর্ট নাম্বার ফর ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনেই তোমার ফ্র্যাকশন হবে, তাই তো? নর্মাল সিচুয়েশন হচ্ছে টি প্লাস, সেটাও তোমার 0 থেকে 1 এর মধ্যে হবে, টি মাইনাসটা সেটাও তোমার 0 থেকে 1 এর মধ্যে হবে, এটা। আর পরিষ্কার টি প্লাস প্লাস টি মাইনাস যোগফলটা হচ্ছে 1 হবে। এটা হচ্ছে নর্মাল সিচুয়েশনটা, এটা। আচ্ছা, এবারে দেখা যায় যে ক্যাডমিয়াম ক্লোরাইড, ক্যাডমিয়াম আয়োডাইড যদি তুমি নাও ইন লো কনসেন্ট্রেশন, ক্যাডমিয়াম 2+ এর ট্রান্সফার নাম্বারটা সত্যি সত্যি তোমার 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে, আই মাইনাসের ট্রান্সফার নাম্বারটা সত্যি সত্যি 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে, এবং টি প্লাস প্লাস টি মাইনাস সেটা তোমার বেসিক্যালি 1 হচ্ছে। আসলে যেটা হয় যে ইন লো কনসেন্ট্রেশন ক্যাডমিয়াম আয়োডাইড সে ভাঙছে এইরকম করে, Cd2+ প্লাস 2i মাইনাস এইরকমভাবে সে বেসিক্যালি ভাঙে। অর্থাৎ ক্যাটায়ন তুমি ক্যাডমিয়াম 2+কেই পাচ্ছ, অ্যানায়ন তুমি i মাইনাসকেই পাচ্ছ। এবারে হিট অফ মেথডে তুমি যখন ট্রান্সপোর্ট নাম্বারটাকে বের করতে চাইবে তখন কি হবে,
তোমার অ্যানোড চেম্বারে একটা কনসেন্ট্রেশন লস হবে, ক্যাথোড চেম্বারে একটা কনসেন্ট্রেশন লস হবে, সেখান থেকে তুমি জাস্ট ট্রান্সফার নাম্বারগুলোকে বের করে ফেলবে। বা হিট অফ মেথডে তুমি দেখো যে যখন তুমি লো কনসেন্ট্রেশনে ক্যাটায়ন যেতে CD2+ আর অ্যানায়ন যেতে I-, তাহলে CD2+টা সে বেসিক্যালি অ্যানোড চেম্বার থেকে ক্যাথোড চেম্বারের দিকে যাবে, আর I-টা সে বেসিক্যালি ক্যাথোড চেম্বার থেকে অ্যানোড চেম্বারের দিকে আসবে। আমাকে এটা দাঁড়াচ্ছে যে এই ক্যাটায়নটা বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছে, যে ক্যাটায়নটা বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে এখানে কোন ক্যাটায়নটা যাবে না ক্যাডমিয়াম 2+টা। তার মানে ইন লো কনসেন্ট্রেশন cadmium 2+ moves from anode chamber to cathode chamber, আর I- moves from cathode chamber to anode chamber. তাহলে CD2+টা moves from anode chamber to cathode chamber, আর I- টা moves from cathode chamber to anode chamber। এটা নর্মাল সিচুয়েশনটা। এবার যদি cadmium 2+টা অ্যানোড চেম্বার থেকে চলে যায়, আর I- যদি CD2+টা যদি অ্যানোড চেম্বার থেকে চলে যায়, I- যদি তোমার অ্যানোড চেম্বারে আসে, তাহলে পরিষ্কার I- এক্সেস হবে। তো I- এক্সেস হয়ে যাওয়ার জন্য হচ্ছে সেই I- সে বেসিক্যালি I2 হিসেবে ডিপোজিট করে যাবে, মানে ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে I2 হিসেবে ডিপোজিট করে যাবে। বা ওদিকে তোমার CD2+টা ওদিকে চলে গেল, আপ টু ক্যাথোড পর্যন্ত পৌঁছে গেল, ওখান থেকে I- চলে এসেছে, CD2+ তোমার এক্সেস হয়ে গেছে। CD2+ যদি তোমার এক্সেস হয়ে যায়, তাহলে সেই CD2+ তোমার ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে হচ্ছে ক্যাডমিয়াম হিসেবে ডিপোজিট করে যাবে। এই হচ্ছে নর্মাল সিচুয়েশনটা, ঠিক আছে। আচ্ছা, এবারে ইন হাই কনসেন্ট্রেশন কি হচ্ছে? ইন হাই কনসেন্ট্রেশন কি হচ্ছে দেখো, ক্যাডমিয়াম আয়োডাইড সে কিন্তু ওই আগের মতো করে ভাঙছে না, তার বদলে ভাঙছে কেমন করে, cadmium 2+ প্লাস CD2 এইরকমভাবে সে বেসিক্যালি ডিসোসিয়েট করছে। মানে এমনিতে লো কনসেন্ট্রেশনে ক্যাডমিয়াম আয়োডাইড cadmium 2+ আর মানে এইরকমভাবে ডিসোসিয়েট করছিল তোমার cadmium 2+ আর 2I- হিসেবে, আর হাই কনসেন্ট্রেশনে কিন্তু তোমার যেটা হচ্ছে একটা কমপ্লেক্স আয়ন তৈরি হচ্ছে, ঠিক আছে। আর এবারে কি হচ্ছে দেখো, তুমি খেয়াল করো এই পার্টটাকে, CD2- এখন এখন কি হবে, এখন নাও CD2- মুভস ফ্রম, এটা তো এখন অ্যানায়ন, মুভস ফ্রম ক্যাথোড চেম্বার, মানে ক্যাটায়নটার কোনো অসুবিধে নেই। তাহলে CD2- মুভস ফ্রম ক্যাথোড চেম্বার টু অ্যানোড চেম্বার অ্যান্ড ফর্মস কি, ফর্মস CD2+I2। মানে সে কি করবে, দুটো ইলেকট্রন ছেড়ে দিল, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে CD2+I2 তৈরি করবে। তাহলে এবারে খেয়াল করে দেখো যে এই cadmium 2+টা সে বেসিক্যালি মুভস ফ্রম অ্যানোড চেম্বার টু ক্যাথোড চেম্বার। তাহলে CD2+টা অ্যানোড চেম্বার থেকে ক্যাথোড চেম্বারে চলে যাওয়ার জন্যে তোমার কনসেন্ট্রেশন লস হওয়ার কথা ছিল। এখন কি হলো, এখন যেটা দাঁড়াচ্ছে দেখো, এই যে CD2- আবার ক্যাথোড থেকে অ্যানোডে চলে এলো বলে সে বেসিক্যালি CD2 তৈরি করে ফেলছে। এই যে CD2 সে চলে এলো, তার মানে কি হচ্ছে আলটিমেটলি, যে আগের ক্ষেত্রে CD2+ চলে যাওয়ার জন্য কনসেন্ট্রেশন যতটা লস হতো, এখন এই CD2- এসে আবার CD2 তৈরি করে ফেলছে, ক্যাডমিয়াম আয়োডাইড তৈরি করে ফেলছে, মানে হচ্ছে কনসেন্ট্রেশন যতটা লস হওয়ার কথা অতটা লস আর হচ্ছে না। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে হেন লস অফ কনসেন্ট্রেশন ইন অ্যানোড চেম্বার ডিক্রিজেস। মানে লস অফ কনসেন্ট্রেশন আর কি, যে কনসেন্ট্রেশন লস যতটা হওয়ার কথা ছিল অতটা আর হচ্ছে না, সেটা ডিক্রিজ করছে। তা যদি হয় তাহলে কি হবে, তাহলে কনসিকুয়েন্টলি ক্যাটায়নের ট্রান্সফার নাম্বার ডিক্রিজেস, অ্যানায়নের ট্রান্সফার নাম্বার ইনক্রিজ করবে। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম দেখো, মানে আমি দুরকম করে ভাবতে পারি। এক হচ্ছে যে অ্যানোডের যতটা কনসেন্ট্রেশন লস,
তার সঙ্গে প্রপোর্শনাল তো তোমার বেসিক্যালি ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার, যেটা আমি এখানে টিডব্লিউ অলরেডি দেখিয়েছি, যে টি প্লাসটা হচ্ছে কনসেন্ট্রেশন লস ইন অ্যানোড চেম্বার। এবারে অ্যানোডে অন্য জায়গা থেকে একটা ফিডব্যাক চলে আসছে, অ্যানোডে কনসেন্ট্রেশন লসটা কম হচ্ছে মানে টি প্লাসটা কমে যাবে, আর টি প্লাস কমে গেলে করসপন্ডিং টি মাইনাসটা বেড়ে যাবে। ঠিক আছে এইটা। এবং এমন হতে পারে সেটা হচ্ছে যে যে অ্যাট হাই কনসেন্ট্রেশন it may happen that instead of loss there is a gain in concentration in anode chamber। মানে অ্যানোড চেম্বারে কনসেন্ট্রেশন কমার বদলে বেড়ে যেতে পারে, মানে এই যে সিডি টু প্লাস চলে যাওয়ার জন্য যতখানি কনসেন্ট্রেশন লস হচ্ছে, সিডি আই4 টু মাইনাস আসার জন্য তার থেকে বেশি কনসেন্ট্রেশন গেন হয়ে যাচ্ছে, সেখানে কনসেন্ট্রেশন লসের বদলে তোমার কনসেন্ট্রেশন গেন হয়ে যেতে পারে। ঠিক আছে, দেন টি প্লাস ক্যান বি ইভেন নেগেটিভ অ্যান্ড টি মাইনাস ক্যান বি গ্রেটার দ্যান 1। তোমার যদি কনসেন্ট্রেশন লসটাকে তুমি ট্রান্সপোর্ট নাম্বার পজিটিভ দিয়ে তুমি বোঝাও, তাহলে কনসেন্ট্রেশন গেন হয়ে গেলে কি হবে, তখন ট্রান্সপোর্ট নাম্বার তোমাকে নেগেটিভ ধরতে হবে। আর টি প্লাস আর টি মাইনাস যোগফল যেহেতু 1 হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, তখন করসপন্ডিং অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বারটা এখানে একের থেকে বেশি হয়ে যেতে পারে। তাহলে এই যে ফেনোমেননটা, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাবনর্মাল ট্রান্সপোর্ট নাম্বার আর কি। এই ক্যাডমিয়াম আয়োডাইডটাকে নর্মালি এক্সাম্পল হিসেবে দেখিয়ে লোকে তোমার ওই অ্যাবনর্মাল ট্রান্সফার নাম্বারটাকে ইন্ট্রোডিউস করে, এবং সেটা হিট অফ মেথডের সঙ্গে দারুণভাবে রিলেটেড। দেখো তাহলে যা বললাম এখন পর্যন্ত ব্যাপারটা পরিষ্কার হয়েছে কিনা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? কিরে ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আর এবারে আমরা ওই ওই যে ট্রান্সপোর্ট নাম্বার রিলেটেড যে কথাবার্তাগুলো বলেছি সেই পার্টটা মোটামুটি আমরা চুকলো আর কি। মানে আমরা এখানে দেখো কি কি জিনিস বলবো বলেছিলাম, তার প্রথম থেকে দু তিনটে জিনিস আমরা অলরেডি বলে ফেললাম। আমরা বেসিক্যালি এই ভেরিয়েশন অফ ট্রান্সপোর্ট নাম্বার উইথ কনসেন্ট্রেশন বলবো বলেছিলাম, সেটা আমি বলেছি। ডিটারমিনেশন অফ ট্রান্সপোর্ট নাম্বার, মুভিং বাউন্ডারি মেথড এবং হিট অফ মেথড, এই দুটো আমরা এখানে বেসিক্যালি বলে দিয়েছি। এবং হিট অফ মেথডের সঙ্গে রিলেটেড একটা পার্ট ছিল, সেটা হচ্ছে তোমার ওই অ্যাবনর্মাল ট্রান্সপোর্ট নাম্বার, সেই অ্যাবনর্মাল ট্রান্সপোর্ট নাম্বারটা আমরা এখানে আলোচনা করে দিয়েছি। এবারে নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে তোমার ভেরিয়েশন অফ আয়নিক কন্ডাক্টরস অফ অ্যালকালি মেটাল আয়নস। ভেরিয়েশন অফ ionic conductance of alkali metal ions। আচ্ছা, দেখা যাচ্ছে at infinite dilution এই আয়নিক কন্ডাক্টরস অফ লিথিয়াম প্লাস থেকে শুরু করে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম যদি তুমি পরপর করে যাও, হ্যাঁ, মানে তোমার পরপর করে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, দেখা যাক আর ইনফাইনাইট ডাইলিউশনে তাদের তোমার এগুলো মানে আয়নিক কন্ডাক্ট্যান্সগুলো বাঁদিক থেকে ডান দিকে তুমি যত যাচ্ছ সেইটা ইউজুয়ালি বাড়তে চাইছে, মানে শেষেরটা মোরালেস কাছাকাছি হয়ে যায়, মানে এই দুটো মোরালেস কাছাকাছি হয়ে যায়, কিন্তু ট্রেনটা হচ্ছে নর্মালি বাড়া। তুমি যদি ভ্যালুগুলোকে দেখো, এইটা হচ্ছে মানে ইন দ্য ইউনিট অফ ইন ওহম ইনভার্স, সেন্টিমিটার স্কোয়ার, গাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, এই ইউনিট যদি তুমি দেখো, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এই লিথিয়াম প্লাসটা যেখানে 38.6 এর মতো আয়নিক কন্ডাক্টরসটা, সোডিয়ামটা যেখানে 50.1 এর মতো, পটাশিয়ামটা যেখানে 73.5 এর মতো,
রুবিডিয়ামটা হচ্ছে 77.8 মতো এবং সিজিএমটা তার খুব কাছাকাছি, ওই মোরালের 77.8 খুব কাছাকাছি, মানে দুটোই খুব কাছাকাছি আমি just বললাম এটা এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরো। তাহলে এইটা হচ্ছে তোমার রেজাল্ট, সেটা হচ্ছে যে আয়নিক কন্ডাক্টেন্স অফ অ্যালকালি মেটাল আয়নস ইন অ্যাকোয়াস সলিউশন অবশ্যই, তাহলে এই ট্রেনটা জাস্ট ওবে করছে। আচ্ছা, এবারে হচ্ছে যে জাস্ট সিম্পলি একটুখানি বোঝার চেষ্টা করো যে কোন একটা আয়ন যখন সামনের দিকে মুভ করতে চাইছে, মানে মানে বেসিক্যালি আয়নিক কন্ডাক্টর তো আয়নিক, মানে প্রত্যেকের ক্ষেত্রে চার্জ যেহেতু একই আর প্রত্যেকেই চার্জ হচ্ছে +1 করে, তার মানে আয়নিক মোবিলিটি যার যত বেশি হবে আয়নিক কন্ডাক্টর তার তত বেশি হবে। আর এবারে আয়নিক কন্ডাক্টর লিথিয়াম থেকে সিজিএমের দিকে বেড়েছে, মানে অ্যাজিভ যেন মনে হচ্ছে যে আয়নিক মোবিলিটি সেটা লিথিয়াম প্লাসের তুলনায় সিজিএম প্লাসের হচ্ছে বেশি। আর এবারে আয়নিক মোবিলিটি অর্থাৎ কোনো একটা গিভেন পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের মধ্য দিয়ে যখন কোনো একটা আয়ন মুভ করার চেষ্টা করবে, তার যে অ্যাভারেজ ভেলোসিটিটা, সেই অ্যাভারেজ ভেলোসিটিটা দেখো অ্যাকোয়াস সলিউশনে যখন কোনো একটা আয়ন মুভ করার চেষ্টা করবে তাকে কিন্তু একটা ভিসকাস ড্র্যাগ ফেস করতে হবে, মানে জল তাকে একটা ভিসকাস মানে ড্র্যাগ বা একটা অপোজিং ফোর্স দেবে, যেটা বেসিক্যালি আসছে ডিউ টু ভিসকোসিটি, সেইটাকে তাকে কিন্তু তোমার মানে কি বলবো মানে সেইটা তোমার মানে 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 ভিসকাস ড্র্যাগটাকে ওভারকাম করতে হবে, ওভারকাম করে তাকে সামনের দিকে এগোতে হবে। আর এবার খুব স্বাভাবিক ব্যাপার, স্টোকস ল তোমায় বলেছিল যে ভিসকাস ড্র্যাগটা সেটা বেসিক্যালি তাদের যে সাইজ, এই সাইজের সঙ্গে প্রপোর্শনাল, মানে হচ্ছে 6/η A × V। আমি তো দিন তিনেক আগেই জাস্ট অলরেডি পড়িয়েছি যে সাইজটা যার যত বড় হবে ভিসকাস ড্র্যাগটা তত বেশি হবে, আর ভিসকাস ড্র্যাগ যার যত বেশি হবে আয়নিক মোবিলিটি তার তত কম হবে, এবং সেই মতো করে আয়নিক কন্ডাক্টর কম হওয়ার কথা। তাহলে এমনি যদি বেয়ার আয়ন মানে ফ্রি আয়ন তাদের সাইজ কম্পেয়ার করো, তাহলে লিথিয়াম প্লাসের সাইজ হচ্ছে সবচেয়ে কম, সিজিএম প্লাসের সবচেয়ে বেশি, মানে রেডিয়াস অফ ফ্রি আয়ন যদি তুমি দেখো, তাহলে লিথিয়াম প্লাসের হচ্ছে সবচেয়ে কম, সোডিয়াম প্লাসের তারপরে, কে প্লাসের তারপরে, রুবিডিয়াম প্লাসের তারপরে, সিজিএম প্লাসের তারপরে, এটা হওয়ার কথা, তাই তো? তাহলে এবারে সিজিএম প্লাসের সাইজ সবচেয়ে বেশি বলে স্টোকস ল থেকে ভিসকাস ড্র্যাগ সবচেয়ে বেশি, ভিসকাস ড্র্যাগ সবচেয়ে বেশি মানে হচ্ছে তোমার আয়নিক মোবিলিটি সবচেয়ে কম হবে, অর্থাৎ আয়নিক কন্ডাক্টর সবচেয়ে কম হওয়ার কথা, কিন্তু রেজাল্টটা উল্টো। তাহলে আমাকে এই 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 গন্ডগোলটা তুমি তাহলে কিভাবে ওভারকাম করবে, এই অ্যানামলিটা ওভারকাম করা যায়, এটা হচ্ছে একটা মানে অ্যানামলি হচ্ছে অ্যানামলি। সেই অ্যানামলিটা তুমি ওভারকাম করবে কি করে? ওভারকাম করার জন্য হচ্ছে তাহলে কনসিডার করতে হবে তোমাকে, কনসিডার দ্য এফেক্টিভ রেডিয়াস অফ দ্য সলভেটেড, আর জল হলে হাইড্রেটেড আয়নস। আর এবারে এইটা তোমার ইনঅর্গানিক কেমিস্ট্রি নলেজ থেকে তুমি অলরেডি জানো যে লিথিয়াম প্লাস তার সাইজ ছোট হয়ে যায়, যেন আয়নিক পোটেনশিয়াল বা চার্জ ডেন্সিটি বেশি, যে অনেক বেটার ওয়েতে সলভেটেড হতে পারে। তোমাকে এটা দাঁড়াচ্ছে যে সলভেটেড আয়ন যেটা, সলভেটেড আয়নের যে সাইজটা আর কি, সেটাকে তুমি বলো, মানে মানে সলভেটেড মানে রেডিয়াস অফ সলভেটেড আয়ন, সেইটা কিন্তু লিথিয়াম প্লাসের সাইজটাই সবচেয়ে বেশি হয় দেন সোডিয়াম প্লাস, দেন পটাশিয়াম প্লাস, দেন রুবিডিয়াম প্লাস, দেন হচ্ছে সিজিয়াম প্লাস। তার মানে তোমাকে জাস্ট সলভেটেড আয়নের রেডিয়াসটাকেই অ্যাকচুয়ালি তোমাকে কনসিডার করতে হবে। তাহলে দেখো, তাহলে এই অ্যালকালি মেটাল আয়নগুলোর আয়নিক কন্ডাক্টর স্ট্রেনটা কেন এরকম, তার কারণটা হচ্ছে এই যে তোমার লিথিয়াম প্লাস তার সাইজ ছোট হয়ে যাওয়ার জন্য চার্জ ডেন্সিটি বা আয়নিক পোটেনশিয়াল অনেক বেশি, সেই জন্য সে অনেক বেটার সলভেটেড হতে পারে। আর সলভেটেড লিথিয়াম প্লাসের সাইজে সবচেয়ে বড় হয়ে যায় যে দেন মানে সবচেয়ে বড় হয়ে যাচ্ছে। আর সলভেটেড সিজিএম প্লাস তার সাইজটা প্রচন্ড বড় হয়ে যাওয়ার জন্য তার ক্ষেত্রে সলভেশন বা হাইড্রেশন প্রায় হয়ই না, সেই জন্য এফেক্টিভ রেডিয়াস ফর দ্য সিজিএম প্লাস সেটা হচ্ছে তোমার মিনিমাম হয়ে যাচ্ছে, সেই জন্য তার আয়নিক মোবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ আয়নিক কন্ডাক্টর তোমার ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। তাহলে দেখো, এটা বুঝতে পারলে যে ভেরিয়েশনস অফ আয়নিক কন্ডাক্টরস অফ অ্যালকালি মেটাল আয়নস সেটা কেন এরকম ট্রেন্ড ফলো করছে, ঠিক আছে তো?
ঠিক হ্যাঁ আছে? স্যার আচ্ছা, এবারে নেক্সট আমি এই এই সঙ্গে সঙ্গে যে কাজটাকে করবো, যেটা আমি কোয়ালিটিভলি মুখে বললাম, যে ভিসকোসিটিটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, সেটাই এখন দেখতে চাইছি, যে রিলেশন বিটুইন ল্যামডা জিরো অর্থাৎ ইকুইভ্যালেন্ট কন্ট্যাক্ট আর ইনফাইনাইট ডাইলিউশন অ্যান্ড ভিসকোসিটি কোফিশিয়েন্ট। তো ভিসকোসিটি কোফিশিয়েন্টের সঙ্গে ইকুইভ্যালেন্ট কন্ট্যাক্ট আর ইনফাইনাইট ডাইলিউশন, তাদের সম্পর্কটা কি? আচ্ছা দেখো, আচ্ছা এবারে যে যখন তোমার দুটো ইলেকট্রোড আছে, দুটো ইলেকট্রোডের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স যখন দেয়া হচ্ছে, তখন একটা ড্রাইভিং ফোর্স আছে, একটা ড্রাইভিং ফোর্সের জন্য সে বেসিক্যালি তোমার কোনো একটা পার্টিকুলার আয়ন কোনো একটা পার্টিকুলার ইলেকট্রোডের দিকে যেতে চাইবে। তাহলে জাস্ট মানে ড্রাইভিং ফোর্স that is responsible for the movement of the ions in the desired direction ওই যে ক্যাটায়ন ক্যাথোডের দিকে যাচ্ছে, অ্যানোডের দিকে যাচ্ছে, সেটা আমি ডিজায়ার ডিরেকশন বলছি। তা ডিজায়ার ডিরেকশনে যে তোমার আয়নগুলো মুভ করছে, তার জন্য ড্রাইভিং ফোর্সটা কি? তাহলে যে আয়নটা আমি কনসিডার করছি, সেই আয়নের চার্জ যদি তোমার কিউ হয়, আর পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, হ্যাঁ নেগেটিভ বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, সেটা বেসিক্যালি তোমার ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা ইলেকট্রিক ফিল্ড যদি তোমার ই হয়, তাহলে বেসিক্যালি ড্রাইভিং ফোর্সটা হচ্ছে কিউ ইন্টু ই হবে। তুমি জানো কুলম্বস ল থেকে যে পোটেনশিয়াল ডিফারেন্স মানে মানে ইলেকট্রিক পোটেনশিয়াল, সরি ইলেকট্রিক ফিল্ড ই তার সঙ্গে চার্জ গুণ করলে তোমার ড্রাইভিং ফোর্সটা জাস্ট পেয়ে যাওয়া যায়। এটা এটা হলো। আচ্ছা এবারে একটা অপোজিং ফোর্স আছে, opposing force that arises due to viscosity is given by Stokes law। তো সেটা কি? অপোজিং ফোর্সটা হচ্ছে 6 পাই ইটা আর ইন্টু ভিটি, যেখানে ভিটিটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, টার্মিনাল ভেলোসিটি, আর বাকিগুলো তোমার একই, আটটা হচ্ছে তোমার রেডিয়াস। এটা ঠিক আছে। আচ্ছা এবারে when steady flow is maintained, স্টেডি ফ্লো ইজ মেনটেন, বা এইভাবে না বলে মানে আয়নগুলোর তো স্টেডি ফ্লো এর কথা বলছি, মানে কোনো অ্যাক্সিলারেশন নেই আর কি, মানে ইন স্টেডি স্টেট এইভাবে বলতে পারি। মানে একটা সময়ের পরে কি হবে না, ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তারা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে, তো যেখান থেকে তুমি জাস্ট আয়নিক মুভিটি ডিফাইন করছো, সেটাই লিখছি অ্যাট স্টেডি স্টেট। আর স্টেডি স্টেট যখন আয়নগুলো কোনো অ্যাক্সিলারেশন বা ডিসেলারেশন থাকছে না, তখন কি হবে, তখন বেসিক্যালি হচ্ছে এফ অপোজিং আর এফ ড্রাইভিং, তাহলে বেসিক্যালি তোমার সমান হয়ে গেল। এটা এটা আচ্ছা এবারে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ইনফাইনাইট ডাইলিউশনে কিন্তু আর কোনো অপোজিং ফোর্স নাই, এটা একটুখানি বলে নেওয়া ভালো। অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন there is no other opposing force। এবারে কনসেন্ট্রেটেড সলিউশন হলে না দেখবে এই ভিসকাস ড্র্যাগটা ছাড়াও কিন্তু আরো বেশ কিছু অপোজিং ফোর্স থাকতে পারে, সেটা আমরা পরে আলোচনা করবো। এটা হচ্ছে অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন there is no other opposing force। এখানে অ্যাট স্টেডি স্টেট কি হয়ে যাবে, অপোজিং ফোর্সটা ড্রাইভিং ফোর্স তারা বেসিক্যালি সমান হয়ে যাচ্ছে। তাই এটা হয়ে যাচ্ছে কত, 6 পাই ইটা আর ইন্টু ভিটি, দিস ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। তুমি এক কাজ করে টার্মিনাল ভেলোসিটিটাকে ই দিয়ে ভাগ করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে, Q/6 পাই ইটা ইন্টু আর হয়ে যাচ্ছে। অর এইটাকে এই যে দেখো ভেলোসিটি, টার্মিনাল ভেলোসিটি পার ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, সেটা হয়ে যাচ্ছে তোমার আয়নিক মোবিলিটি। তাহলে এটা ধরো ভি তুমি লিখলে, ভিটা হচ্ছে তোমার, বা ভি টিল্ডে লিখলে তুমি, সেটা হচ্ছে Q/6 পাই ইটা আর, এই ভি টিল্ডেটা
সেটাই হচ্ছে তোমার বেসিক্যালি মানে হয় ভি টিল্ডে, যেটা বেসিক্যালি ভি বাই ই ইজ দ্য আয়নিক মোবিলিটি। ভিটি টার্মিনাল ভেলোসিটি পার ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, সেটা হয়েছে তোমার আয়নিক মোবিলিটি। আচ্ছা এবারে দেখো তাহলে ফর ক্যাটায়ন কি হবে? ফর ক্যাটায়ন আয়নিক মোবিলিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন ইউ জিরো, সেটা হয়ে যাচ্ছে তোমার কিউ বাই 6 পাই ইটা আর প্লাস। আর ফর অ্যানায়ন কি হবে? আয়নিক মোবিলিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন, সেটা হয়ে যাচ্ছে কিউ বাই 6 পাই ইটা আর মাইনাস হয়ে গেল। আচ্ছা এখানে কিউ প্লাস লিখি, ক্যাটায়নের চার্জ, এটা হচ্ছে অ্যানায়নের চার্জ। তাহলে কিউ প্লাস বাই 6 পাই ইটা আর প্লাস, এটা কিউ মাইনাস বাই 6 পাই ইটা আর মাইনাস। তাহলে এবারে দেখো, তাহলে নাও ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স at infinite dilution ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আর ইনফাইনাইট ডাইলিউশন, সেটা তুমি যদি ল্যামডা জিরো বলো, সেটা কি হয় মনে আছে? 1 ফ্যারাডে ইন্টু ইউ জিরো প্লাস ভি জিরো। আমরা ওই আয়নিক কন্ডাক্টর বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর সঙ্গে আয়নিক মোবিলিটির সম্পর্ক জাস্ট আগের দিনে করে গেছি, আগের দিনের লাস্ট পার্ট আমি জাস্ট করে গেছি, সেই কাজ বসিয়ে দিলাম। তা কি হচ্ছে দেখো, 1 ফ্যারাডে ডিভাইডেড বাই 6 পাই ইটাকে যদি তুমি কমন নিয়ে নাও, পড়ে থাকে কত? কিউ প্লাস বাই আর প্লাস, প্লাস হচ্ছে কিউ মাইনাস বাই আর মাইনাস। এটা হলো, ঠিক আছে? তাহলে এবার এখানে যদি ইটাটা এখানে গুণ করে দাও, তাহলে ল্যামডা জিরো ইন্টু ইটা, এটা হয়ে গেল 1 ফ্যারাডে ডিভাইডেড বাই 6 পাই ইন্টু কিউ প্লাস বাই আর প্লাস, প্লাস হচ্ছে কিউ মাইনাস বাই আর মাইনাস। দেখো এবারে ইনফাইনাইট ডাইলিউশনে তোমার এফেক্টিভ যে আয়নের রেডিয়াস যেটা আর প্লাস এবং আর মাইনাস, সেটা ফিক্সড হয়ে যাবে। মানে ক্যাটায়ন এবং মানে ইনফাইনাইট ডাইলিউশন, আমি তো কনসেন্ট্রেশনে ভ্যারি করছি, ইনফাইনাইট ডাইলিউশনে চলে গেছি। তাহলে কোনো একটা গিভেন ক্যাটায়ন যতটা সলভেটেড বা হাইড্রেটেড হওয়ার হয়ে আছে, বা যতটা অ্যানায়ন সলভেটেড বা হাইড্রেটেড হওয়ার হয়ে আছে, আর তাদের চার্জ তোমার অলরেডি ফিক্সড আছে আর কি। তার মানে পরিষ্কার বুঝতে পারছো দেখো, যে ল্যামডা জিরো ইটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার কনস্ট্যান্ট হয়ে যাবে। মানে ইনফাইনাইট ডাইলিউশনের ডান দিকে যে কোয়ান্টিটিগুলো, সেই কোয়ান্টিটিগুলো কিন্তু তোমার কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে এই যে ল্যামডা জিরো এবং ইটা এই যে কনস্ট্যান্ট হয়ে গেল, দিস ইজ দ্য ওয়ালডেন্স রুল। এই যে রুলটা, এই রুলটা কি বলা হবে তোমার? ওয়ালডেন্স রুল। মানে দেখো, তুমি ভিসকোসিটি কোএফিসিয়েন্টের সঙ্গে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর আর ইনফাইনাইট ডাইলিউশন, তাদের তুমি সম্পর্ক পেয়ে যাচ্ছ, এবং সেইখান থেকে একটা ইম্পর্টেন্ট রুল পাচ্ছ, যাকে বলা হচ্ছে ওয়ালডেন্স রুল। ঠিক আছে, হলো? তাহলে এখান থেকে দেখো তুমি পরিষ্কার বুঝতে পারছো যে যে ল্যামডা জিরো ইটা যেহেতু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে তোমার যদি ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা তোমার বেড়ে যায়, তাহলে তোমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর ইনফাইনাইট ডাইলিউশন কমে যাবে। ল্যামডা জিরো ইটা সেটা বেসিক্যালি কনস্ট্যান্ট, অর্থাৎ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট অফ দ্য সলভেন্ট যত তোমার বাড়বে, তত ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরটা কিন্তু কমবে। ঠিক আছে, বোঝা গেল এই পার্টটা? হ্যাঁ স্যার। আচ্ছা এইটা যেটা আমি দেখলাম, যে এই অপোজিং ফোর্সটা শুধুমাত্র হচ্ছে ভিসকাস ফোর্স তখনই যখন সেটা ইনফাইনাইট ডাইলিউশনে। এবার তা না হলে কিন্তু অপোজিং ফোর্সে আরো কিছু কিছু থাকতে পারে। এটা হচ্ছে যে ইন কনসেন্ট্রেটেড সলিউশন, in concentrated solution of strong electrolyte, or in concentrated solution of strong electrolyte, সেখানে কিন্তু যেটা ব্যাপার, যে তোমার আরো বেশ কিছু কিছু অপোজিং ফোর্স থাকতে পারে। কি সেটা? সেখানে একটা দাঁড়াচ্ছে, মানে আমি এখানে মানে এটা এটা আসলে মানে ঠিক মানে ডিবাইহুকেল অনচেকার থিওরি না, মানে এটা কিন্তু এখানে ওই কনসেন্ট্রেটেড সলিউশন ফর স্ট্রং ইলেকট্রোলাইট, সেখানে তোমাকে ডিবাইহুকেল অনচেকার থিওরি একটুখানি পার্টিকুলার কম্পোনেন্ট তোমাকে ব্যবহার করতে হবে। ডিবাইহুকেল অনচেকার থিওরি, তার একটুখানি পার্ট তোমাকে একটু ব্যবহার করতে হবে। আসলে ব্যাপারটা কিছুই না, যে তুমি তো এমনি ড্রাইভিং ফোর্স যেটা ছিল সেটা তুমি লিখেইছো, কিউ ইন্টু ই,
এইটা। আচ্ছা, এবারে অপোজিং ফোর্সগুলো কি কি আসতে পারে দেখো। অপোজিং ফোর্স অপোজিং ফোর্স প্রথম যেটা আসতে পারে সেটা হচ্ছে তোমার ওই মানে ডিউ টু ভিসকোসিটি। এটা আমি অলরেডি বলেছি। এবং সেটা কি, এই ভিসকাস অপোজিং ফোর্স যেটা, সেটা 6 পাই আর ইন্টু ভিটি, এটা অলরেডি বলা হয়েছে। আচ্ছা, আর কি কি তোমার অপোজিং ফোর্স আসতে পারে। একটা দেখো, আমরা আগে একবার আলোচনা করে নিয়েছিলাম, একটা হচ্ছে অ্যাসিমেট্রি এফেক্ট অর রিল্যাক্সেশন এফেক্ট। এটা অলরেডি আলোচনা করা হয়েছে। সেইখান থেকে একটা অপোজিং ফোর্স আসে, মানে এটা দাঁড়িয়েছিল মনে আছে তো, যে তোমার একটা স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে যদি কনসেন্ট্রেশন যথেষ্ট বেশি হয়, তাহলে কোনো একটা পার্টিকুলার আয়ন তার কাউন্টার আয়নসগুলো দিয়ে বেসিক্যালি সারাউন্ডেড থাকবে। ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে সারাউন্ডেড থাকবে, আর অ্যানায়ন হচ্ছে তোমার ক্যাটায়ন দিয়ে সারাউন্ডেড থাকবে। যখন কোনো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট থাকছে না, তখন সেই আয়নিক অ্যাটমসফিয়ারটা তোমার স্ফেরিক্যালি সিমেট্রিক হয়, কোনো আনব্যালেন্স ফোর্স তখন থাকে না। কিন্তু যখনই তোমার একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট রইলো এবং সেন্ট্রাল লাইনটা কোনো একটা আয়নের কোনো একটা ইলেকট্রনের দিকে মুভ করার চেষ্টা করলো, তখন বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে যে আয়নিক অ্যাটমসফিয়ারটা সিমেট্রিক থেকে অ্যাসিমেট্রিক হয়ে যাচ্ছে। অর্থাৎ আয়নিক অ্যাটমসফিয়ারটা নিজেকে রিল্যাক্স করতে পারছে না ওইটুকু সময়ের মধ্যে, যাতে করে আবার স্ফেরিক্যালি সিমেট্রিক হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট কি হলো না, একটা অপোজিং ফোর্স কাজ করলো। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি সেন্ট্রাল লাইনটা যেদিকে মুভ করছে তার উল্টো দিকে একটা ফোর্স বেসিক্যালি তোমার কাজ করছে। তাহলে তার জন্যে এই অ্যাসিমেট্রি এফেক্টের জন্যে যে অপোজিং ফোর্সটা, সেটা কি হয় না, সেটা হচ্ছে তোমার দেখা যায় যে এই যে ইলেকট্রিক ফিল্ড তুমি যেটা দিচ্ছ বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যদি দিচ্ছ, তার সঙ্গে প্রপোর্শনাল, আর স্কোয়ার রুট অফ কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল উইথ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে K1। তাহলে সেটাকে আমি লিখছি K1 ইন্টু √C। তাহলে দেখো, প্রথম কথা, কনসেন্ট্রেশন বাড়লে তবে এই অ্যাসিমেট্রিক ফোর্সটা বাড়বে, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে যদি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট না থাকতো, অর্থাৎ সেন্ট্রাল লাইনটা কিন্তু মুভ না করতো, তাহলে সবসময় তো স্ফেরিক্যালি সিমেট্রিক আয়নিক অ্যাটমসফিয়ার হয়ে থাকতো, তাহলে কোনো আনব্যালেন্স ফোর্স থাকতো না। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়ার জন্য বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য বা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য ওই সেন্ট্রাল লাইনটা মুভ করার চেষ্টা করছে বলেই আয়নিক অ্যাটমসফিয়ারটা তোমার অ্যাসিমেট্রিক হয়ে যাচ্ছে, তবেই ব্যাকওয়ার্ড ফোর্সটাকে পাচ্ছ। এবং সেটা এর সঙ্গে প্রপোর্শনাল হয় এবং √C সঙ্গে প্রপোর্শনাল হয়, এইটা। আর একটা এফেক্ট আছে, সেটা হচ্ছে ইলেকট্রোফোরেটিক এফেক্টটাকে বলা হয় ইলেকট্রোফোরেটিক এফেক্ট। আর ইলেকট্রোফোরেটিক এফেক্টটা কি না, দেখো, যেমন ক্যাটায়নগুলো যেমন সামনের দিকে মুভ করার চেষ্টা করছে, অ্যানায়নগুলো তো বাঁ দিকে তোমার মুভ করার চেষ্টা করছে। তাহলে ক্যাটায়ন তোমার যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যখন তুমি দিচ্ছ, ক্যাটায়ন ক্যাথোডের দিকে মুভ করছে, অ্যানায়ন অ্যানোডের দিকে মুভ করছে, তাদের মধ্যে ধাক্কাধাক্কি হবে। এবং ধাক্কাধাক্কি হয়ে যাওয়ার জন্য কিন্তু মোমেন্টাম লস ঘটবে, আর মোমেন্টাম লস হওয়া মানেই হচ্ছে তোমার বেসিক্যালি একটা অপোজিং ফোর্স কাজ করবে। ঠিক আছে, তাহলে ক্যাটায়ন ক্যাথোডের দিকে মুভ করছে, অ্যানায়ন অ্যানোডের দিকে মুভ করছে, তাদের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে। ধাক্কাধাক্কি হয়ে যাওয়ার জন্য তোমার বেসিক্যালি, বা অন্যভাবে বলতে গেলে, যে এই যে এর আগে যে সেন্ট্রাল লাইনটা আয়নিক অ্যাটমসফিয়ার দিয়ে ঘেরা ছিল, আমি আগে কি করতে পারি, যে আয়নিক অ্যাটমসফিয়ারটা চুপচাপ আছে, ক্যাটায়নটা কাছে মুভ করছে বলে চার্জ ক্লাউডটা হচ্ছে তোমার, বা আয়নিক অ্যাটমসফিয়ারটা অ্যাসিমেট্রিক হয়ে যাচ্ছে, একটা অপোজিং ফোর্স চলে এলো। কিন্তু খেয়াল রাখবে, অ্যাট দ্য সেম টাইম যখন ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায়, আয়নিক অ্যাটমসফিয়ার যেটা অ্যাজ এ হোল নেগেটিভলি কাজ, সেটা বেসিক্যালি তোমার অ্যানোডের দিকে আসার চেষ্টা করবে। তাদের মধ্যে একটা ধাক্কাধাক্কি হবে, ধাক্কাধাক্কির জন্য একটা অপোজিং ফোর্স কাজ করবে। এবং এই যে অপোজিং ফোর্সটা, সেটা তোমার ইলেকট্রোফোরেটিক এফেক্টের জন্য আসছে। ইলেকট্রোফোরেটিক এফেক্টের জন্য আসছে, সেটা কিন্তু একই রকমের দেখতে। সেটাও ইয়ের সঙ্গে প্রপোর্শনাল, √C সঙ্গে প্রপোর্শনাল, কিন্তু এটা একটা অন্য ফোর্স, এবং তার জন্য তোমার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে K2। তাহলে এবারে কি হলো, তাহলে অ্যাট স্টেডি স্টেট তাহলে কি দাঁড়াচ্ছে, অ্যাট স্টেডি স্টেট তোমার যেটা দাঁড়াবে, যে টোটাল যে তোমার অপোজিং ফোর্সটা এফ অপোজিং, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু এফ ড্রাইভিং। আর এফ অপোজিং এর মধ্যে কিন্তু তোমার 3টে জিনিস আছে, ভিসকাস ফোর্স আছে, অ্যাসিমেট্রিক এফেক্টের জন্য ফোর্সটা আছে, আর ইলেকট্রোফোরেটিক এফেক্টের জন্য তোমার ইলেকট্রোফোরেটিক এফেক্টের জন্য তোমার ফোর্সটা আছে। সেটা তোমার বেসিক্যালি ড্রাইভিং ফোর্সের সঙ্গে সমান হবে। তাহলে সেটা কি দাঁড়াচ্ছে দেখো, 6π r ইন্টু ভিটি প্লাস K1 ইন্টু √C প্লাস K2 ইন্টু √C, দিস উইল বি ইকুয়াল টু Q ইন্টু E হলো।
তাহলে এক কাজ করা যাক, 6 পাক ইটা আর ইন্টু ভিটি ইকুয়াল টু, এটা এদিকে চলে যাক, ই কমন নাও, ইউ মাইনাস কে ওয়ান প্লাস কে টু ইন্টু রুট সি, এটা হলো। তাহলে এখান থেকে ভিটি বাই ই তুমি করো, এটা কি দাঁড়াচ্ছে 1/6 পাই ইটা আর ইন্টু ই মাইনাস কে ওয়ান প্লাস কে টু ইন্টু রুট সি, এরকম হলো। তাহলে এইটাই হচ্ছে তোমার আয়নিক মোবিলিটি। ভি টিল্ডে, যেটা বেসিক্যালি ভিটি বাই ই, সেটা হয়ে যাচ্ছে দেখো কিউ বাই 6 পাই ইটা আর একটা হলো মাইনাস কে ওয়ান প্লাস কে টু বাই 6 পাই ইটা আর ইন্টু রুট ওভার অফ সি। এবারে দেখো তাহলে ফর ক্যাটায়ন আয়নিক মোবিলিটি ইউ, সেটাকে তুমি লিখবে কিউ প্লাস বাই 6 পাই ইটা আর প্লাস মাইনাস কে ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই 6 পাই ইটা আর প্লাস ইন্টু রুট সি। আর ফর অ্যানায়ন তুমি লেখো ভি, সেটা হয়ে যাচ্ছে কিউ মাইনাস বাই 6 পাই ইটা আর মাইনাস মাইনাস কে ওয়ান প্লাস কে টু বাই 6 পাই ইটা আর মাইনাস ইন্টু রুট সি। তাহলে এবারে দেখো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, এটা কন্ডাক্টেন্স ল্যামডা ইকুয়াল টু 1 ফ্যারাডে ইন্টু ইউ প্লাস ভি হয়। এটা কি দাঁড়াচ্ছে তাহলে 1 ফ্যারাডে 1 ফ্যারাডে কিউ প্লাস বাই 6 পাই ইটা আর প্লাস প্লাস কিউ মাইনাস বাই 6 পাই ইটা আর মাইনাস, এটা হলো মাইনাস কে ওয়ান প্লাস কে টু বাই তোমার হয়ে যাচ্ছে 6 পাই ইটা। আচ্ছা আমি এক কাজ করি, আমি একটুখানি কমন টমন নিয়ে নিলেও হয়। এখানে এটাকে এইটাকে এটাকে তুমি ভাগ করে দিতে পারো। এটা হচ্ছে তোমার 1 ফ্যারাডে ডিভাইডেড বাই 6 পাই ইটা। আমি এই দুটোকে আগে করছি, তাহলে কিউ প্লাস বাই আর প্লাস কিউ মাইনাস বাই আর মাইনাস, এটা একটা। আর এখানে হয়েছে কে ওয়ান প্লাস কে টু বাই 6 পাই ইটা, এটা হলো ইন্টু, আর 1 ফ্যারাডে এটা লিখতে হবে, এখানে 1 ফ্যারাডে গুণটা আছে। এটা হচ্ছে তোমার 1 ফ্যারাডে ইন্টু 1 ফ্যারাডে, তারপরে থাকছে তোমার কিউ আর নেই এখানে, 1 বাই আর প্লাস প্লাস 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস প্লাস 1 বাই আর মাইনাস ইন্টু রুট ওভার অফ সি, এটা। আর এবারে দেখো জাস্ট যখন তোমার হোয়েন মানে মানে অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন আর কি, ইনফাইনাইট ডাইলিউশন কি হবে, রুট সিটা টেন্ডস টু 0 হবে। তখন দেন ল্যামডাটাকে তুমি ল্যামডা 0 লেখো। এবং ল্যামডা 0টা কি হবে, দেখো এই রুট সিটা 0 হয়ে গেলে এই আগের পার্টটা যেটা আছে, যেটা দেখো তুমি অলরেডি পেয়েছিলে 1 ফ্যারাডে বাই 6 পাই ইটা ইন্টু কিউ প্লাস বাই আর প্লাস প্লাস কিউ মাইনাস বাই আর মাইনাস। দেখো এটা হচ্ছে যখন মানে পরের টার্মগুলো ছিল না, তখন তুমি অলরেডি দেখো এই ল্যামডা 0টা 1 ফ্যারাডে বাই 6 পাই ইটা কিউ প্লাস বাই আর প্লাস প্লাস কিউ মাইনাস বাই আর মাইনাস, এটা তুমি লিখতে পেরেছিলে। এইটা লিখলে তুমি এটা, তাহলে নাও তাহলে কি লিখতে পারবে, ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 0 মাইনাস কে ওয়ান প্লাস কে টু ইন্টু 1 ফ্যারাডে বাই 6 পাই ইটা ইন্টু 1 বাই আর প্লাস প্লাস 1 বাই আর মাইনাস ইন্টু রুট ওভার অফ সি, বা তুমি অল লেখো ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 0 মাইনাস কে ইন্টু রুট সি, যেখানে এই যে পুরো জিনিসটা সেটা তুমি কে বলে দিচ্ছ, মানে কে ওয়ান প্লাস কে টু ইন্টু 1 ফ্যারাডে বাই 6 বাই ইটা ইন্টু 1 বাই আর প্লাস প্লাস 1 বাই আর মাইনাস, এই পুরো জিনিসটাকে তুমি যদি জাস্ট সিম্পলি কে বলো, তাহলে এটা দাঁড়াচ্ছে কত না, ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 0 মাইনাস কে ইন্টু রুট সি। এইটা দেখো, এইটাই হচ্ছে তোমার বেসিক্যালি কোলরাচ ইকুয়েশন। দিস ইজ দ্য কোলরাচ ইকুয়েশন।
যেটা তুমি যখন এই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর ভেরিয়েশন উইথ কনসেন্ট্রেশন, সেইটা একটা এম্পিরিক্যাল ইকুয়েশন দিয়ে তুমি ঠিক করেছিলে, হ্যাঁ, সেই জিনিসটা তুমি পেয়ে গেলে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা জিরো মাইনাস কে ইন্টু রুট ওভার অফ সি। অর্থাৎ তুমি যদি প্লট করতে ল্যামডা ভার্সেস রুট সি যদি তুমি প্লট করতে একটা স্ট্রেট লাইন পেতে, যা স্লোপটা হয়ে গেছে মাইনাস কে, আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা তোমার বেসিক্যালি ল্যামডা জিরো। ঠিক আছে, দেখো পরিষ্কার ব্যাপারটা, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার। স্যার এর আগের পেজটা একবার দেখাবেন? এটা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে, আমি জাস্ট খুব কুইকলি একটা স্কেমাটিক্যালি একটা জাস্ট ছবি তোমায় এঁকে দিলাম। আর এখানে একটুখানি বলে নিই যে একটুখানি দেখবে তুমি যদি মানে মোর অ্যাকুরেট এক্সপ্রেশন বের করো, মোর অ্যাকুরেট এক্সপ্রেশনটা বেরোয় এরকম, তোমার ল্যামডা ইকুয়াল টু এই ল্যামডা জিরো মাইনাস এ প্লাস বি ইন্টু ল্যামডা জিরো ইন্টু রুট ওভার অফ সি। এটা হচ্ছে মোর অ্যাকুরেট এক্সপ্রেশন, হচ্ছে এরকম দেখতে হয়, যেখানে এটা আমাদের সিলেবাসে নাই, তবু আমি বলে দিচ্ছি, যেখানে এটা হচ্ছে তোমার হয় এর ভ্যালুটা 82.4 ডিভাইডেড বাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি ডি হয়, টেম্পারেচার যদি টি হয়, তাহলে ডিটি টু দি পাওয়ার হাফ ইন্টু ভিসকোসিটি কোএফিসিয়েন্ট হয়। আর বি এর যে ভ্যালুটা, সেটা ভ্যালু বেরোয় হচ্ছে 8.20 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই ডিটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট টু দি পাওয়ার হচ্ছে 3/2। এটা তাহলে জাস্ট ল্যামডার মোর অ্যাকুরেট এক্সপ্রেশন হচ্ছে এরকম তোমার দেখতে হয়। মানে ওইখানেও ওই ল্যামডা ভার্সেস রুট সি প্লট করলে একটা স্ট্রেট লাইন হবে উইথ নেগেটিভ স্লোপ এ প্লাস বি ইন্টু ল্যামডা জিরো। আমরা এখানে কেটাকে তো জাস্ট একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের মতো করে লিখে দিয়েছি থ্রু আউট। এবার সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে দিয়ে অ্যাকুরেট ভ্যালু ট্যালুগুলো তুমি জাস্ট বসাতে আর কি, বসালে তুমি আলটিমেটলি এরকম একটা ইকুয়েশন পেতে আর কি। ঠিক আছে, তো দেখো তাহলে যেটা বললাম ব্যাপারটা পরিষ্কার কিনা। তাহলে আমরা এই যে আর একটা পার্টের মধ্যে যে জিনিসটা পড়বো বলেছিলাম, দেখো সেটা হলো আমাদের এখানে হয়ে গেল এই যে ভেরিয়েশন অফ কন্ডাক্ট। আচ্ছা, এই যে জিনিসটা আমি এই দুটো পার্ট বেসিক্যালি করে ফেললাম, এটাকে করে ফেললাম, এটাকে করে ফেললাম। ডি বাই হুকের অনসেকাত্রি অ্যাপ্লিকেবল টু কোরিলেট কন্ডাক্টেন্স উইথ কনসেন্ট্রেশন আর ভেরিয়েশন অফ আয়নিক কন্ডাক্টেন্স উইথ এফেক্টিভ রেডিয়াস অফ দ্য সলভেটেড আয়ন। এটা আচ্ছা, তাহলে এবারে এই কন্ডাক্টোমেট্রিক, তো বিভিন্ন কন্ডাক্টোমেট্রিক বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে যাব। অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে দু একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আমি একটুখানি বলে নিই। সেটা হচ্ছে যে abnormally high ionic conductance of H plus and OH minus in aqueous solution. aqueous সলিউশনে H প্লাস এবং OH মাইনাস তারা না অ্যাবনর্মালি হাই আয়নিক কন্ডাক্টেন্স দেখায়। এর কারণটা কি একটু বোঝার চেষ্টা করতে হবে, এটা পরীক্ষায় তো ভীষণ রেগুলারলি পড়ে। আগে দেখো তুমি যে এই বিভিন্ন অ্যালকালি মেটাল আয়নগুলো যখন আয়নিক কন্ডাক্টর বা আয়নিক মোবিলিটি তুমি কম্পেয়ার করলে, তুমি কি দেখলে? তুমি বললে যে লিথিয়াম প্লাস তার আয়নিক মোবিলিটি সবচেয়ে কম বা আয়নিক কন্ডাক্টর সবচেয়ে কম, তাহলে হাইড্রোজেন তো এই সিরিজে সবচেয়ে টপে আছে। সব টপে যদি থাকে তাহলে এইচ প্লাসের আয়নিক কন্ডাক্টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ আয়নিক মোবিলিটি তোমার মিনিমাম হওয়ার কথা। কিন্তু সারপ্রাইজিংলি যেটা দেখতে পাওয়া যাচ্ছে এইচ প্লাসের আয়নিক কন্ডাক্টর বা আয়নিক মোবিলিটি সেটা কিন্তু মানে বাকি যে আয়নসগুলো আছে তাদের তুলনায় অ্যাবনর্মালি হাই। মানে অ্যাবনর্মালি হাই মানে 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 বেসিক্যালি যেখানে লিথিয়াম প্লাসটা যে 38-এর মতো, সেইখানে তোমার এইচ প্লাসটা হয়ে যাবে তোমার প্রায় 400-র কাছাকাছি। ঠিক আছে, এইটা ঠিক একই রকমভাবে অ্যানায়নগুলোকে যদি তুমি কম্পেয়ার করো, তা তুমি সেখানে দেখতে পাবে যে তোমার ওই এর ক্ষেত্রে মানে ওয়েজ মাইনাসের ক্ষেত্রে সেটা 198-এর মতো, যেখানে অন্যান্য আয়নগুলোর ক্ষেত্রে হচ্ছে ওই মোটামুটি 40 থেকে 80-র মধ্যে। মানে নর্মালি দেখবে এইচ প্লাস এবং ওয়েজ মাইনাস এই দুটোকে যদি তুমি বাদ দাও, সেখানে মানে
মানে মোস্ট অফ দ্য আয়নিক কন্ডাক্টরসটা 40 থেকে 80 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার গাম ইকুইভ্যালেন্ট ইনভার্স এই অর্ডারের পরে, হয় এইচ প্লাসটা হচ্ছে সেখানে 350 মতো, হ্যাঁ 349.8 মতো, আর ওইচ মাইনাসটা সেখানে হচ্ছে তোমার 198 মতো। তার মানে এইচ প্লাস এবং ওইচ মাইনাসের আয়নিক কন্ডাক্টর অ্যাবনর্মালি হাই। এটা জাস্ট নর্মালি অন্যান্য সিরিজের থেকে জাস্ট সিম্পলি আলাদা। মানে এমনিতে ফর অর্ডিনারি আয়ন আর কি, অর্ডিনারি আয়নস এলটা মানে আয়নিক কন্ডাক্টেন্স এইটা মোটামুটিভাবে তুমি দেখবে এই 40 থেকে না 80 এরকম একটা রেঞ্জের মধ্যে থাকে। আর হয় এল ফর মানে ইনফাইনাইট ডাইলিউশনই নেই আমি বলছি, এইচ প্লাসটা সেখানে তোমার অ্যারাউন্ড ওই 349-350 কাছাকাছি এরকম একটা। আর এল প্লাস প্লাস ওইচ মাইনাস সেটা অফ দ্য অর্ডার অফ 198 মতো ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার গাম ইকুইভ্যালেন্ট ইনভার্স এই ইউনিট। ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার গাম ইকুইভ্যালেন্ট ইনভার্স এই ইউনিটে এটা মানে পরিষ্কার বুঝতে হচ্ছে অ্যাবনর্মালি হাই। আর এবারে তাহলে বুঝতে হবে যে এটা কেন অ্যাবনর্মালি হাই হচ্ছে। মানে আমি যে মেকানিজমটা আগে বলছিলাম যে তোমার সলভেটেড আয়নটা জাস্ট বেসিক্যালি সলভেন্টকে ঠেলে 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 সামনের দিকে এগোচ্ছে। ইফ দিস ইজ দ্য মেকানিজম দেন এইচ প্লাস শুড হ্যাভ দ্য লোয়েস্ট আয়নিক কন্ডাক্টর অর লোয়েস্ট আয়নিক মোবিলিটি। তাহলে এখানে নিশ্চয়ই একদমই অন্য রকমভাবে পুরো ব্যাপারটাকে ঘটছে। আর এই যে অন্য রকমভাবে ব্যাপারটা ঘটছে এইটা অনেক আগে, মানে আজ থেকে 200 বছরেরও বেশি আগে বিজ্ঞানী গ্রথাস তিনি একটা মেকানিজম দেওয়ার চেষ্টা করেছিলেন যাকে বলা হয় প্রোটন জাম্প মেকানিজম অর গ্রথাস মেকানিজম। তাহলে যে মেকানিজমটা এমনি মানে পপুলার আর কি সেটা হচ্ছে এরকম ETHUSS গ্রথাস মেকানিজম, অর তুমি এটাকে বলতে পারো প্রোটন জাম্প মেকানিজম। ব্যাপারটা কিরকম মানে বলা হচ্ছে যে ধরো একটা সলভেটেড জল আছে আর একটা নিউট্রাল ওয়াটার আছে, তাদের মধ্যে এরকম একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করে H2O প্লাস H2O প্লাস, মানে তুমি যদি এইখানে এটাকে স্টার বা কিছু একটা দাও আর কি হাইড্রোজেনটাকে, তাহলে এই হাইড্রোজেনটা তোমার এখানে বেসিক্যালি চলে যাচ্ছে। তার মানে এই ইকুইলিব্রিয়ামটা তোমার বেসিক্যালি মেনটেন হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তোমার সলভেটেড একটা আয়ন আছে এরকম দেখতে, আমি সেটা আমি বলছি HOH ধরো H, হ্যাঁ এটা একটা সলভেটেড আয়ন। এটা পাশে তোমার জল আছে আর পাশে তোমার জল আছে, এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং থাকতে পারে এটা। আর এবারে কি হচ্ছে না যে এই H2O প্লাসটা এদিকে ধরো নেগেটিভ ইলেকট্রন, এদিকে হচ্ছে পজিটিভ ইলেকট্রন, এটা পজিটিভ এন এটা হচ্ছে নেগেটিভ এন, তাহলে ক্যাটায়ন ক্যাথোডের দিকে যাচ্ছে। এবারে আগে যেটা ছিল সলভেটেড আয়নটা তাকে এই সলভেন্টগুলোকে ঠেলে 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 সামনের দিকে এগোতে হতো, কিন্তু অ্যাকোয়াস মিডিয়ামে যখন তুমি H2O প্লাসকে নেবে তখন এই ঠেলে ঠেলে যেতে হচ্ছে না, তার বদলে এই প্রোটনটা এইখান থেকে জাম্প করলো। জাম্প করার জন্য কি হচ্ছে না এইটা জাস্ট নিউট্রাল ওয়াটার তৈরি হয়ে গেল, এইটা হচ্ছে তোমার সলভেটেড H প্লাসটা তৈরি হলো, আবার এইটা যেমন আছে সেটা হলো। আচ্ছা আবার এই H2O প্লাসটাকে যখন সামনের দিকে এগোতে হবে ঠিক একই রকমভাবে সে বেসিক্যালি পুশ করে করে এগোচ্ছে না, এই প্রোটনটা এদিক থেকে এদিকে জাম্প হলো, জাম্প হয়ে গিয়ে কি হলো এতে যেমন হাইড্রোজেন বন্ডিং আছে আছে এইটা হলো, আর তার সঙ্গে H হয়ে গেল প্লাস এটা। তাহলে দেখো অ্যাজ এ হোল তোমার মনে কি হচ্ছে H2O প্লাস বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছে, কিন্তু ফিজিক্যালি H2O প্লাস যাচ্ছে না, তার বদলে হচ্ছে যে H2O প্লাস তার পাশের জলের যে অক্সিজেনে H প্লাসটাকে সে বেসিক্যালি ট্রান্সফার করছে, অর্থাৎ প্রোটনটা জাম্প দিয়ে দিয়ে একটা থেকে আরেকটা জাস্ট সিম্পলি চলে গেল। ঠিক আছে, তাহলে জাম্প দিয়ে যাচ্ছে বলে এটাকে বলা হচ্ছে প্রোটন জাম্প বা প্রোটন হব মেকানিজম, তার জন্য তাকে এই ভিসকাস ড্র্যাগটা জাস্ট ফিল করতে হচ্ছে না। আচ্ছা সেম সিচুয়েশন হচ্ছে H2ওর ক্ষেত্রেও। তো যখন তুমি ধরো OH মাইনাস তুমি নিচ্ছ, তার পাশে যখন তোমার জল আছে এটাকে তুমি স্টার দিয়ে লেখো, তাহলে এটা দাঁড়াবে যে ওই এক্ষেত্রেও এই ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে, ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে এইরকম করে তোমার জাস্ট বেসিক্যালি মানে এখানে এখানে এই জল থেকে H প্লাস বেসিক্যালি জাম্প দিয়ে OH মাইনাসে চলে এসে এটা H2O তৈরি হলো, আর এখানে তোমার OH মাইনাসটা
তৈরি হলো, এইটা। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে কি জিনিসটা, এক্ষেত্রে এরকম করে ব্যাপারটা তুমি ভাবো, এদিকে প্লাস, এদিকে তোমার মাইনাস। এই ধরো ওএইচটা আমি এইরকম ভাবে লিখছি, ও এইচ এইচ, ও এইচ এইচ। এবার ওএইচ মাইনাস এদিক থেকে এদিকে আসবে, কি করছে এই প্রোটনটা সে বেসিক্যালি এদিকে জাম দিল, জাম দিয়ে তৈরি হলো, এই তৈরি হলো, এটা ওএইচ হলো, ও এইচ এইচ, এটা তৈরি হলো। এই জলের প্রোটনটা আবার এইখানে তোমার জাম দিল, এখানে জাম দিল, জাম দিলে কি হলো, এটা ওএইচ মাইনাস তৈরি হলো, এইচ ও এইচ তৈরি হলো, এইচ ও এইচ তৈরি হলো। তার মানে দেখো এফেক্টিভলি মনে হচ্ছে কি ওএইচ মাইনাসটা তোমার ডান দিক থেকে বাঁ দিকে আসছে, অর্থাৎ অ্যানায়নটা তোমার অ্যানোডের দিকে আসছে, হ্যাঁ, অ্যানায়নটা তোমার পজিটিভ ইলেকট্রন বা অ্যানোডের দিকে আসছে। কিন্তু এখানে কিন্তু ওএইচ মাইনাস সেটা ফিজিক্যালি কিন্তু আসতে হচ্ছে না, জাস্ট প্রোটনটা জল থেকে ওএইচ মাইনাসে জাস্ট জাম্প করতে পারে, এই সিচুয়েশনটা ঘটছে। এই যে মেকানিজমটা, এই মেকানিজমটাই তোমার বেসিক্যালি প্রোটন জাম্প মেকানিজম। এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিজম। হ্যাঁ, এবারে এই দেখবে এটা আমরা পরে যখন খুব বড় হবে আমি ভালো করে শেখাবো, সেটা হচ্ছে এই যে যে এই গ্রথাস মেকানিজম, প্রোটন জাম্প মেকানিজমটা যদিও মোস্ট পপুলার মেকানিজম, কিন্তু পরবর্তীকালে লোক অনেক কাটাছাড়া করে দেখে যে এই মেকানিজমটা অ্যাবসলিউটলি কারেক্ট নয়। মানে ওটা 1806 সালে গ্রথাস মেকানিজমটা এসেছিল, তখন তো তোমার মোটামুটিভাবে আয়নস বা ইলেকট্রন সেই কনসেপ্টগুলি তোমার কাছে পরিষ্কার ছিল না। পরবর্তীকালে এই 2006 সাল অনওয়ার্ড গ্রথাস মেকানিজমে তোমার 200 বছর যখন পূর্তি হলো, তখন গ্রথাস মেকানিজম নিয়ে প্রচুর বিভিন্ন রকমের কাজকর্ম এইসব হয়েছিল। সেখান থেকে আলটিমেটলি দেখা গেছে যে গ্রথাস মেকানিজমটা অ্যাবসলিউটলি কারেক্ট নয়। এখানে আরও অনেক কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার আছে। মানে আমি অন্তত একটা পয়েন্ট যেটা বলতে পারি সেটা হচ্ছে এই যে যে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিংও এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। মানে এইচ প্লাসের সাইজ খুব ছোট হয়ে যাওয়ার জন্য সে বেসিক্যালি টানেল করেও চলে যেতে পারে আর কি। কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং মে প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল। মানে এইচ প্লাসের সাইজ খুব ছোট হয়ে যাওয়ার জন্য না, হ্যাঁ, যেটা হবে যে এইচ প্লাস সে ওই ক্লাসিক্যালি করে একটা পোটেনশিয়াল বেরিয়ার ক্রস করে যাওয়ার বদলে সে বেসিক্যালি টানেল করে চলে যেতে পারে। মানে সেটা দেখবে কোয়ান্টাম মেকানিক টানেলিং যখন পড়ানো হয়েছিল হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ওই জায়গাতে, সেখানে মানে এই যে এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার জন্য তো একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করে যেতে হয় তো, হ্যাঁ, এবং সেই অ্যাক্টিভেশন বেরিয়ারটা ভিসকোসিটি অ্যাক্টিভেশন বেরিয়ার এইটা। এবারে তার বদলে যদি এদিক থেকে এদিকে জাস্ট সিম্পলি সে টানেল করে এদিক থেকে এদিকে চলে যায় আর কি, তাহলেও কিন্তু তুমি জাস্ট মানে এই হাই স্পিড বা হাই মোবিলিটি অফ দ্য এইচ প্লাস সেটাকে এক্সপ্লেন করতে পারবে আর কি। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে যে অ্যাবনর্মালি হাই আয়নিক কন্ডাক্টেন্স অফ এখানে কি হয়েছে, অ্যাবনর্মালি হাই আয়নিক কন্ডাক্টেন্স CaNC, কন্ডাক্টেন্স অফ এইচ প্লাস বা এইচ মাইনাস, এইটা এক্সপ্লেন করতে গেলে তুমি জাস্ট প্রোটন জাম্প বা গ্রথাস মেকানিজমটা অবশ্যই বলবে, তার সঙ্গে সঙ্গে একটা লাইন জাস্ট জুড়ে দেবে যে তোমার ওই কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ঠিক আছে, এটা হলো, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার তো মানে আজকে তো এমনিও শেষ হবে না যেহেতু, তাহলে এক কাজ করি আমরা এবার একটুখানি থেমে যাই। মানে আমাদের হয়েছে ঘন্টা 2 পড়া হয়েছে, তাহলে আমরা যে জিনিসটা বাকি আছে একটুখানি বলে দিই। তাহলে নেক্সট লেকচারে আমি যে জিনিসটা বেসিক্যালি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে সেটা মানে আমি আজকে রাত্রে একটা ক্লাস দেবো, কালকে সকালে একটা ক্লাস দেবো, হ্যাঁ, এটা হচ্ছে টার্গেট। এবারে আমি কালকে সকালে ক্লাসটা ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্লাস অ্যাকচুয়ালি দিতে হবে একটুখানি, হ্যাঁ, যেটা থেকে একটুখানি কথাবার্তা বলা আছে, এবং সেখান থেকে দেখলাম যে নাস্ট ডিস্ট্রিবিউশন ল, হ্যাঁ, সলভেন্ট এক্সট্রাকশন, সেইখান থেকে বেশ কিছুটা, সেখানেও কিছুটা পার্ট বাকি আছে আর তো এই জিনিসটা দেওয়ার ব্যাপার আছে। আর আজকে রাত্রে একটা ক্লাস দেবো আর কি, তবে আজকে রাত্রে এবং কালকের মধ্যে আশা করছি পুরো জিনিসটা শেষ হয়ে যাবে। যা যা ছোটোখাটো জিনিস বাকি আছে আমি সিলেবাসটাও দেখে নিচ্ছি, তোমরা একটু দেখে নাও যে অ্যাকচুয়ালি কী কী বাকি আছে, পুরো জিনিসটা আমরা আলোচনা করে নেব। নেক্সট লেকচার আমাদের যে জিনিসটা বাকি আছে সেটা আমি একটুখানি বলে নিই। তাহলে একটা হচ্ছে তো তোমার অবভিয়াসলি ওই কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশনের যে অ্যাপ্লিকেশনগুলো, অ্যাপ্লিকেশনস অফ কন্ডাক্টোমেট্রি, সেখানে যেমন কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন কার্ভটা থাকবে,
কার্ভসগুলো আছে এইগুলো, তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু 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 অ্যাপ্লিকেশন আছে। আমি কিছু কিছু জিনিস পড়ানোর সময় বলে দিয়েছি, কিছু জিনিস আমরা এখানে বলবো। এটা একটা পার্ট। আচ্ছা, আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স অ্যান্ড আয়নিক কন্ডাক্ট্যান্স, এই যে পার্টটা, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে পরীক্ষা তোমার খুব রেগুলার বেসিসে কোশ্চেন্স পড়ে, সেটা আমরা বলবো। আমরা দুটো এফেক্ট বলবো যেটা খুব সহজ, ভিনস এফেক্ট আর হচ্ছে ডিবাই ফালকেনেকেন এফেক্ট বলে একটা এফেক্ট আছে। তোমার ভিনস এফেক্ট এবং ডিবাই ফালকেনেকেন এফেক্ট বলে একটা ব্যাপার আছে আর কি, সেইটা আমাদের একটুখানি জাস্ট আলোচনা করতে হবে। তাহলে মূলত এই তিনটে জিনিস যদি আমরা বলি, তাহলে দেখবে যে কন্ডাক্ট্যান্সের সিলেবাসে যা যা আছে আমাদের পুরো জিনিসটা কভার হয়ে যাবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই এই কটা জিনিস জাস্ট সিম্পলি বলে দেবো আর কি। প্রথমে এইগুলোকে বলে দেবো, শেষে হচ্ছে এই জায়গাটা বলবো, কারণ কন্ডাক্টোমেট্রি টাইট্রেশন কার্ভ অনেক রকমের কার্ভ তোমার হতে পারে। আমি মেজর প্রিন্সিপালসটা বলে দিলে তুমি দেখবে বাকি কার্ভগুলোকে তুমি জাস্ট নিজে নিজেই করে ফেলতে পারবে আর কি। সেখানে এটা একটা ক্লাসের মধ্যে আমরা এই পুরো জিনিসটাকে করে ফেলতে পারবো আর কি। এইটা একটা পার্ট। আর একটা দেখবে যে তোমার যেটা আমি দেখছিলাম যে যেটা ওই তোমাদের সিলেবাসে আছে, এইটা অ্যাকচুয়ালি এইখানে দেওয়া উচিত নয়, তবু দিয়েছে, কিছু করার নেই, আমরা পড়বো। সেটা হচ্ছে যে ওই তোমার নাস্ট ডিস্ট্রিবিউশন ল, একটা সলিউট আছে, দুটো ইমিসিবল লিকুইডের মধ্যে পার্টিশন হচ্ছে, সেক্ষেত্রে পার্টিশন কোপিশন বা ডিস্ট্রিবিউশন কোপিশন বের করা এবং সলভেন্ট এক্সট্রাকশনের মেজর প্রিন্সিপালটা বলা, যেটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মধ্যে দেওয়া হয়েছে। এটা কিন্তু একদমই ফেজ ইকুইলিব্রিয়ামের কোশ্চেন, মানে প্রবলেম, কিন্তু সিলেবাসে দিয়েছে বলে আমরা ওই জিনিসটা পড়ে নেব। এটা একটা পার্ট। আর তার সঙ্গে সঙ্গে ইলেকট্রোকেমিক্যাল সেলে আরও বেশ কিছু কিছু জিনিসপত্র আছে আর কি, সেগুলো একটুখানি বলে নেওয়া দরকার। মানে মূল জায়গাগুলো আমরা বলে দিয়েছি, কিন্তু জাস্ট কিছু অ্যাপ্লিকেশন, পার্টিকুলারলি পিএইচ ডিটারমিনেশনে তার অ্যাপ্লিকেশন বা পোটেনশিওমেট্রিক টাইট্রেশনে তোমার যে দুটো প্র্যাকটিক্যাল আছে, সেই দুটো প্র্যাকটিক্যাল নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলে দেওয়া আর কি। তো যা যা জিনিসপত্র বাকি আছে সবটা মিলে আমরা জাস্ট একটা ক্লাস দেবো আর কি। তাহলে টোটাল দুটো ক্লাস হয়ে গেলেই আমাদের সিলেবাসটা খুব প্রপারলি শেষ হবে। তারপরে তোমরা বইয়ের জন্যে মানে বই থেকে জিনিসগুলোকে পরপর পরপর করে পড়বে। আর আমরা অনেক মানে জ্যাম বা এই ধরনের পরীক্ষার জন্য আমরা তো আবার এই পার্টিকুলার পার্ট, মানে যেটা মানে ইলেকট্রোকেমিস্ট্রি পার্টটাকে তো আমাদের বেসিক্যালি পড়ানো হয়ে গেল আর কি, সেটা আমি এই গরম গরম হলো বলে নতুন করে পড়াবো না। তোমাদের পরীক্ষাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হচ্ছে আমি এই এই টোটাল ইলেকট্রোকেমিস্ট্রির এমসিকিউজ জাস্ট আলোচনা করে দিয়ে তার বেশি কিছু সমস্ত পরীক্ষা বা ইত্যাদিগুলো নেওয়া যাবে আর কি। একদম খুব কুইকলি জ্যামের জিনিসপত্রগুলো আমরা শুরু করে দেবো আর কি। তাহলে আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাক। এন্ড অফ লেকচার। মানে মানে এখন পরীক্ষা বলে জ্যামের ক্লাসটা একটুখানি আমি স্লো করছি, মানে পরীক্ষাটা হয়ে গেলেই কিন্তু আমি ওই সপ্তাহে 2-3 দিন করে এই যে কয়েকটা জ্যামের ক্লাস আমাদের অফ হয়ে গেল, হ্যাঁ, আমার তো একটা রুটিন আছে, এই রুটিনটা আমাদের স্ট্রিক্টলি ফলো করতে হবে। হ্যাঁ, তাহলে সেই রুটিনে যা যা ছিল সেই পার্টটা কিন্তু আমি খুব কুইকলি করে দেবো, সেই জন্য ভয়ের কিছু নেই। মানে সপ্তাহে একদিন করে তো জ্যাম পড়ানোর কথা, আমি 2 দিন কখনো কখনো 3 দিন করে পড়িয়ে দেবো। পড়িয়ে দিয়ে হচ্ছে আমাদের রুটিনটা, মানে একটা সার্টেন ধরো ফেব্রুয়ারি মাসের মধ্যে রুটিনে যতখানি পর্যন্ত কভার করার কথা ছিল আর কি, আমরা এক্স্যাক্টলি সেটাকে কভার করে দেওয়ার চেষ্টা করবো। এন্ড অফ লেকচার তোমার এটা 7 হলো। তো দেখো যা বলেছি তাতে একদম সব পরিষ্কার কিনা, মানে কোথাও কোনো ধোঁয়াশা বা কোনো অসুবিধে থাকলে আমায় বলে নাও।